So welcome, যারা ফার্স্ট সেগমেন্টটা দেখেননি, in that case you are not fit enough. Please stop this video right now and go back to the first video that we have uploaded. ওখান থেকে আপনি আগে ইনস্ট্রাকশনটা শুনে নিন। এটা হচ্ছে লিটারেচার, আপনি অ্যাপ্রোচটা কি হবে এটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে। না হলে এখানে শুধু আপনি পড়বেন, বোকার মতো দেখে যাবেন, আমি বলে যাচ্ছি, দিন শেষে আপনার প্রিপারেশনে কোনো কিন্তু ভ্যালু অ্যাড হবে না। ওকে, সো আসেন, এখানে আমাদের অনেক পড়া নাই, পড়া অল্প, পড়বো স্মার্ট ওয়েতে। ঠিক আছে, আসুন। So first যেটা বলছি আমরা, the realm of English literature is divided into many periods, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে ব্যাপারটা আছে এটাকে আমরা বিভিন্ন যুগ বিভাগে আমরা এটাকে ভাগ করেছি। The dates or the names of the period sometimes vary. হ্যাঁ, কিছু কিছু সোর্সে দেখবেন এই যে পিরিয়ডগুলা, যে যুগ বিভাগ বা উপবিভাগগুলা কোথাও কোথাও একটু ভ্যারি করতেছে। তো এটা আপনার টেনশন নেওয়ার কোনো কারণই নাই। যে জায়গাগুলো নিয়ে কনফিউশন আছে সেগুলো পরীক্ষায় আসে না, আর যে দুইটা কন্টেন্ট নিয়ে কনফিউশন সেই দুইটা একত্রে অপশনে কখনো থাকে না। সো অযাচিত অবান্তর চিন্তা ভাবনা করা বাদ। যে জিনিস আমাদের কন্ট্রোলের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে, সেই জিনিসটা কখনো ভাবতে হয় না। মানুষ যদি দেখেন, মানুষ যদি বুঝতো যে সে তার নিজের নৃত্য ঠেকাতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, মানুষ সেই নিয়ন্ত্রণ করার কাজে লেগে যেত। সেটা নিয়ে কেন ভাবে না? কারণ সে জানে এটা তার নিয়ন্ত্রণের বাইরে। তো যে জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ওই জিনিস নিয়ে কি ঝাপাঝাপি দৌড়ঝাপ করা মানে হচ্ছে আমরা কিন্তু প্লেন অ্যান্ড সিম্পল, আমরা কিন্তু অনেক বোকা। হ্যাঁ, সেটা কিন্তু আমরা না, সেটা করা যাবে না। আসুন তাহলে আমরা যেটা বলছি, যেটা আমি বললাম, কিছু কিছু জায়গায় আপনি দেখবেন সোর্সের মধ্যে যুগ বিভাগগুলো ভ্যারি হতে পারে। তাহলে আগে আমরা প্রথমে সেই যুগ বিভাগগুলো একটু দেখি। প্রথমত আমরা বলছি, দেখেন 450 AD থেকে 1066 অর্থাৎ 1066 খ্রিস্টাব্দ, এই সময়টা 450 থেকে 1066 এই সময়টাকে আমরা বলতেছি ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা আরেকটা নাম আছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ঠিক আছে, অ্যাংলো স্যাক্সন কেন? এই যে আমরা বলি ইংলিশ, এই ইংলিশ নামের উৎপত্তিও একটা স্কুল অফ থট আছে যে যারা এই অ্যাংলোরা যারা থাকতো এই ওই কি পার্টিকুলার জিওগ্রাফিক লোকেশনে, তাদের নামের উপর ভিত্তি করেই ওই জায়গাটার নাম এসেছিল কি ইংল্যান্ড হয়েছিল। এই একটা হাইপোথিসিস কিন্তু আছে, স্কুল অফ থট আছে। ঠিক আছে, তাহলে তখন মূলত অ্যাংলো এবং স্যাক্সনরা, জার্মানির কিছু লোক এবং কিছু নেটিভ লোকেরা, তারা কি করতো এই ওল্ড ইংলিশ পিরিয়ডে, ওই সময় তারা ইংরেজ যে ভূখণ্ড, ব্রিটিশ ভূখণ্ডে তারা তখন বিচরণ করতেছিল। এবং এই জন্য ইংরেজি সাহিত্যের যে প্রাচীন যুগটা আছে, প্রাচীন সময়কালটা, এই সময়কালটাকে বলা হয় বা ডাকা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামে। ওকে, আফটার দ্যাট ফ্রম 1066 থেকে 1500 এই পর্যন্ত ইংরেজি সাহিত্যের যে সময়কালটা, এটাকে আমরা বলি মিডল ইংলিশ পিরিয়ড বা ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। এখন এই মধ্যযুগটাকে মূলত তিনটা সাব টাইপে, সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। নাম্বার 1 যেটা 1066 থেকে 1340 এই পর্যন্ত সময়টাকে আমরা বলতেছি অ্যাংলো নরম্যান পিরিয়ড। প্লেন অ্যান্ড সিম্পল মেমোরাইজিং আইটেমস, আপনি একাধিকবার পড়বেন। প্রিপারেশন যদি এখন যদি প্রিলি পরীক্ষা থেকে একটু দূরে অবস্থান করেন, তাহলে আপাতত আপনি একবার মোটামুটি পড়বেন, পড়ে প্রিলি পরীক্ষার আগে 3 দিন সময় নিয়ে এই কন্টেন্টগুলোকে রিভাইজ করবেন, তাহলেই পড়া হয়ে যাবে। ওকে, তাহলে 1066 থেকে 1340, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাংলো নরম্যান। তখন অ্যাংলোদের সাথে স্যাক্সনরা চলে যায়, নরম্যান জাতি আসে। নরম্যান জাতি তখন ইংরেজি ভূখণ্ডে বিচরণ করতেছিল। তো তখনকার সাহিত্যে এই জন্য অ্যাংলো নরম্যান যারা ছিল, ওদের যে জীবনধারা, ওদের যে জীবনযাপন, রীতিনীতি, এই জিনিসগুলাই কিন্তু তখন কি হচ্ছিল, তাদের সাহিত্যকর্মগুলোতে ফুটে উঠেছে। এই যুগ বিভাগ তো ওই সময় যারা ছিল নিজেরা করে নাই, হ্যাঁ আমরা হচ্ছি অ্যাংলো নরম্যান, আমাদের পর্যন্ত ইংরেজি সাহিত্যের মধ্যযুগ, এরপর আসো আধুনিক যুগের লোকজন আসো। ব্যাপারটা কিন্তু এভাবে হয় নাই। ব্যাপারটা কি, ধরেন মডার্ন পিরিয়ডে, ধরেন আজকে থেকে 50, 60, 100 বছর আগে যারা ইংরেজি সাহিত্য নিয়ে গবেষণা করেছে, তারা তখন ইংরেজি সাহিত্যের যত সকল নিদর্শন ছিল, সেই নিদর্শনগুলোকে দেখে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা কিন্তু এই যুগ বিভাগটা তারা করেছেন। অধিকাংশ জিনিসই তারা একগ্রিড আপন হয়েছেন। কিন্তু কি, ওরাও তো মানুষ, ওদেরও তো কি আছে, ডক্টর শহীদুল্লাহ সুনীতি কুমার আছে। আমাদের দেশে যেমন, আমাদের বাংলা সাহিত্যে যেমন আমরা দেখতাম কোন একটা নির্দিষ্ট কি বাংলা সাহিত্যের একটা যুগ বিভাগ নিয়ে কত সাল থেকে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ অবধি এর ব্যবধিটা হবে, এটা নিয়ে যেমন আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি যে মন্তব্য করতেন বা করেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটু ভিন্ন মত দিতেন। তো ওইরকম ওনাদের ওখানেও দু একটা জায়গায়, কিছু জায়গায় কি ডিসক্রিপেন্সি আছে, কিন্তু এগুলো মেজর কোনো কিছু না। মূল পয়েন্টগুলোতে প্রত্যেকেই একমত ছিলেন। সো আপনাকে ওইভাবে ভাবতে হবে। তাহলে হলো কি আমাদের অ্যাংলো নরম্যান পিরিয়ড। এরপরে যে সময়টা 1340 থেকে 1400, এটাকে বলা হয় এজ অফ চসার। প্রোনাউন্সিয়েশনটা হবে এরকম, চসার, হ্যাঁ, দন্তেশ্ব আকারে আ, চ, দন্তেশ্ব আকারে আর, চসার। অনেকে কসার বলে, হ্যাঁ, এটা কসার না ভাই, হ্যাঁ, এটা চসার। প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে চসার। হ্যাঁ, এজ অফ চসার হচ্ছে কত, 1340 থেকে 1400। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন এটাকে এজ অফ চসার বলা হয় আমরা একটু পরেই দেখবো। কারণ অবশ্যই চসার ছিলেন এই জায়গার সব থেকে মুখ্য কি কন্ট্রিবিউটর ইংরেজি সাহিত্যের।
পরবর্তী সময়টাকে দেখেন, বাংলা সাহিত্যে আমরা বলি না অন্ধকার যুগ আছে, তো ইংরেজি সাহিত্য অন্ধকার যুগ ছিল। কেন অন্ধকার যুগ? এই সময় পুরা কি ইংল্যান্ডে কিন্তু অন্ধকার নেমে আসছিল না, যে দিন নাই শুধু রাত, কোনো সূর্য দেখা যাচ্ছে না। অন্ধকার যুগ এই কারণ না। কেন এটা অন্ধকার যুগ? কারণ এই সময়ে ইংরেজি সাহিত্যের কোনো সুনির্দিষ্ট বা কোনো সিগনিফিকেন্ট কোনো নিদর্শন নাই। তাই এটা মনে করা হয় এই সময়টাই বোধ হয় সাহিত্যে ব্যারেন, সাহিত্য কি অনুর্বর, সাহিত্য কি বন্ধা ছিল, অর্থাৎ নতুন কোনো কিছু কি হয় নাই, জন্মলাভ করে নাই। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ব্যারেনেজ। ব্যারেনেজ কত? 1400 থেকে 1485। আমাদের বাংলা সাহিত্যের ব্যারেনেজেরটা কখন ছিল একটু রিকল করার চেষ্টা করেন, দেখেন কাছাকাছি সময় ছিল। ওকে, এরপর আসেন 1500 থেকে 1600। তাহলে ব্যারেনেজের পর আসলো বলা হলো কি রেনেসা, রেনেসিয়ন্স। এটা উচ্চারণটা কিন্তু রেনেসা, এটা একটা ফ্রেঞ্চ শব্দ। রেনেসা মানে হচ্ছে পুনর্জাগরণ। বাংলা সাহিত্যের পুনর্জাগরণের কবি কাকে বলতাম আমরা? ফররুখ আহমেদকে বলতাম। এই সময় পুনর্জাগরণ শুরু হয়। হ্যাঁ, মানুষ দেখা যেত আগে দেব দেবী বা তারা তাদের কি যে বন্দনা করত, পরবর্তী সময় থেকে দেখা গেল মানবিক ধর্মগুলা, হ্যাঁ, যে মানবিক যে বৈশিষ্ট্যগুলো ছিল সাহিত্যক্রমে সেই ব্যাপারগুলা ফলাফল শুরু করলো, মানবিক অনুভূতিগুলা উপস্থিত হওয়া শুরু হলো। ঠিক আছে, তো এটাকে বলা হয় রেনেসা। হ্যাঁ, আমরা এগুলো বিস্তারিত পড়বো। এই পিরিয়ডের সাব ডিভিশন গুলা কি? যেমন রেনেসা পিরিয়ডের ব্যাপ্তি কত? 1500 থেকে 1600। তাই সবচেয়ে বড় অংশটা 1500 থেকে 1558। এটাকে বলা হয় টিউডর পিরিয়ড। অনেকে এটাকে বলে প্রিপারেশন ফর রেনেসা পিরিয়ড। টিউডর পিরিয়ড বলা হয়, অনেকে এটাকে প্রিপারেশন ফর রেনেসা পিরিয়ডও বলে। কিছু সংখ্যক কি ইংরেজি গবেষক আছেন তারা বলেন। এরপর আছে আমাদের এলিজাবেথান এজ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাতেই সেই এক্সেপশনাল কি হিউম্যান বিং, হ্যাঁ, এটাকে বলা ওয়ান্স ইন এ লাইফ টাইম যাদের জন্ম হয়। মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার, উনি যদিও এলিজাবেথান এজ এবং জ্যাকোবিন এজ এই দুই সময় সাহিত্য রচনা করেছেন, তারপরও তাকে মূলত ট্যাগ দেওয়া হয় এলিজাবেথান পিরিয়ডেরই একজন কি হিসেবে, সাহিত্যিক হিসেবে। ওকে, এলিজাবেথান এজ হচ্ছে 1558 থেকে 1603। এই যুগ বিভাগ থেকে প্রশ্ন আসে সরাসরি। এরপর কি আছে আমাদের জ্যাকোবিন এজ। জ্যাকোবিন এজটা কত? 1603 থেকে 1625 জ্যাকোবিন এজ। এরপর আমাদের ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজ কখন? 1625 থেকে 1649 এবং 1649 থেকে 1660 কে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। অনেক বই কমনওয়েলথ না বলে একদম 25 থেকে 60 পর্যন্ত ক্যারোলাইনও বলে দেওয়া হয়, এমনও কিছু জায়গায় দেখতে পারেন আপনি। সো কনফিউশন এর কিছু নাই, কনফিউজিং কোয়েশ্চেন আপনার ভাবে আসবে না। কনফিউজিং কোয়েশ্চেন আসলে অপশনে একটাই থাকবে, সেই দুইটা কনফিউজিং আইটেমের মধ্যে থেকে। ওকে, সো অযাচিত টেনশন করা যাবে না। তো আমরা রেনেসা পিরিয়ডের যুগ বিভাগটা দেখলাম 1500 থেকে 1600। আমরা এই লেকশনে মূলত আমরা আমাদের এই ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড এবং আমাদের রেনেসা এই পিরিয়ডগুলো নিয়ে আমরা আজকের যে দুটো লেকচার, প্রথম সেগমেন্টে দুটো সেগমেন্টে আমরা আজকে কথা বলবো। ওকে, এরপর আমরা দেখছি কি দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে সাব ডিভিশন গুলা কি? রেস্টোরেশন পিরিয়ড আছে 1660 থেকে 1700। তারপর কি আছে? দ্য অগাস্টান এজ অর দ্য এজ অফ পোপ। পোপ হচ্ছে একজন কি সাহিত্যিক ছিল, ওনার নাম ছিল মিস্টার আলেকজান্ডার পোপ। এই জন্য ওনার নামকরণ অনুযায়ী বা ওনার নাম অনুযায়ী কিন্তু এই যুগটার অনেক সময় নামকরণ করা হয়, কারণ উনি সেই সময় সব থেকে সিগনিফিকেন্ট বা মুখ্য কি ছিলেন? সাহিত্যিক ছিলেন। দ্য এজ অফ জনসন অর দ্য এজ অফ সেন্সিবিলিটি, অর্থাৎ কি এজ অফ জনসন। হ্যাঁ, স্যামুয়েল জনসন নামে একজন সাহিত্যিক ছিলেন, যিনি এই সময় সব থেকে বেশি কি করেছেন? সাহিত্যকর্ম রচনা করেছেন, সব থেকে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউটর যিনি। ওনার নাম সেটাকে এজ অফ সেন্সিবিলিটি বলা হয়, কারণ তখনকার সাহিত্যকর্মে সেন্সিবিলিটির প্রয়োগ প্রথম দেখা যায়। হ্যাঁ, সেন্সিবল, হ্যাঁ, যৌক্তিকতা, এই জিনিসটা, সেন্সুয়াসনেস, এই জিনিসগুলো তখন দেখা যায়। রোমান্টিক পিরিয়ড, সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড যদি কোনটাকে বলতে হয়, এলিজাবেথান পিরিয়ডের পর আমরা বলবো রোমান্টিক পিরিয়ড, কারণ এই পিরিয়ড থেকে সর্বাপেক্ষা বেশি প্রশ্ন আসতে দেখা যায় বিশেষ প্রিলিমিনারি কোয়েশ্চেনে। সো এই পিরিয়ডটা কিন্তু আমাদেরকে ভেঙে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে হবে। ঠিক আছে, আসেন কি আছে? দিস পিরিয়ড হ্যাজ সাব ডিভিশন। একটা হচ্ছে প্রি রাফেলাইট, আর একটা হচ্ছে কি কি দেখেন অ্যাস্থেটিজম, এবং হচ্ছে কি ডিসেন্ডেন্স। তো এটার সাব ডিভিশনগুলো গুরুত্বপূর্ণ না। রোমান্টিক পিরিয়ডের সাব ডিভিশন হিসেবে ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে আমরা প্রায়োরিটি দিব। রোমান্টিক পিরিয়ড কত থেকে? 1798 থেকে 1832 পর্যন্ত। 1832, তাহলে 1832 মধ্যে প্রথম কত 1700 আমাদের দেখতেছি আমরা। আমাদের পর কি আছে? রোমান্টিক পিরিয়ডের পর কি আছে? ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের সাব বিভাগ আছে রাফেলাইট। ভিক্টোরিয়ান পিরিয়ড হচ্ছে যখন কুইন ভিক্টোরিয়া আসেন, উনি আহরণ করেন সিংহাসনে, তখন 1832 থেকে 1901, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের সাব ডিভিশনের মধ্যে আছে প্রি রাফেলাইট এবং হচ্ছে আমরা যেটা দেখতেছি অ্যাস্থেটিসিজম এবং হচ্ছে আমাদের কি ডিসিডেন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডের সাব ডিভিশন। এরপর আছে আমাদের মডার্ন পিরিয়ড বা আধুনিক যুগ। আধুনিক যুগ কোনটা? আধুনিক যুগ বলা হয়
1901 থেকে 1939, মতান্তরে 45, এই সময়কালটাকে, এটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এডওয়ার্ড, কিং এডওয়ার্ডের নাম অনুসরণ করে, আর একটা হচ্ছে আমাদের কি জর্জিয়ান পিরিয়ড, হ্যাঁ, কিং জর্জ ওনার নাম অনুসারে। 1901 থেকে 1910, এটা 10 থেকে 14। আর আফটার দ্যাট, অর্থাৎ মানে স্টার্টিং ফ্রম 1945, 45-এর পর থেকে আমরা যা দেখতেছি সেগুলো সব কিছুকে আমরা কি করি, পোস্ট মডার্ন পিরিয়ড নামে কিন্তু তাকে আমরা নামকরণ করে থাকি। সো এইটা গেল হচ্ছে আমাদের যুগ বিভাগ। এই যুগ বিভাগটা সম্পর্কিত ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া প্রথমে আপনার রাখতে হবে, কারণ এটা থেকে প্রশ্ন কিন্তু প্রতিনিয়তই আসে। এবং আফটার দ্য ক্লাস আপনাকে যেটা করতে হবে, আমরা প্রত্যেকটা যুগ বিভাগ থেকে যে সাহিত্যিকদের নাম আমরা পড়তেছি তাদের একটা লিস্ট আপনি খাতায় নোট করে ফেলবেন, যে আমাদের রোমান্টিক পিরিয়ডে কারা কারা, এরা রোমান্টিক পিরিয়ডের। তারপর প্রত্যেকের পাশে ধরুন সবাই হচ্ছে ইংল্যান্ডের, যারা ইউএসএ বা যারা আইরিশ তাদের জন্য কি করবেন, তার নাম লিখে পাশে লিখে রাখবেন আইরিশ বা ইউএসএ আমেরিকান, এগুলো থেকে দেখবেন প্রশ্ন আপনার কমন পড়তে থাকবে। ওকে, তো আমরা যেটা বলছি কয়েকটা জিনিস, এক হচ্ছে যুগ বিভাগ, দুই হচ্ছে কোন যুগের বিখ্যাত কবিকে, কবিদের বিখ্যাত সাহিত্যকর্ম, এবং সাহিত্যকর্মগুলোর মধ্যে কিছু ফেমাস কোটেশন আছে যে কোটেশনগুলো অমর হয়ে আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, হ্যাঁ। তারপর দেখবেন আরো বেশ কিছু কাব্যিক ভূমিকা, অনেক রোমান্টিক কিছু ডায়লগ বা কোটেশন আছে, কোন কোটেশন কার কোন সাহিত্যকর্ম থেকে উদ্ধৃত, বা কোন কোটেশনটা কার সাহিত্যকর্ম থেকে উদ্ধৃত, কবির নাম বা তার রাইটিং এর নাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এগুলো হচ্ছে ইনিশিয়াল ফেজ। আর লাস্টের ফেজে আমরা যে লেকচার দেখবেন ওখানে আমরা এই যুগ বিভাগ শেষ করে ইংরেজিতে সাহিত্য রচনার ক্ষেত্রেও কিছু উপমা আছে। বাংলায় যেমন আমরা বলতাম, হ্যাঁ, অনুপ্রাস, তারপর কি কোনো কিছুর কি তুলনা, তো এই সংক্রান্ত কিছু টার্ম আছে ইংলিশের লিটারারি টার্মস, এই টার্মস গুলো থেকে পড়লে খুব সহজে 3 মার্ক কমন পাওয়া যায়। তো এইগুলো আমরা যদি পড়ি 10-11 পর আমাদের জন্য কোনো বিগ ডিল হবে না। ওকে, সো কিপ ইউর অ্যাটেনশন, হ্যাঁ, অ্যাটেনশনটা রাখেন। তাহলে কি আইডিয়াস অ্যাবাউট ইংলিশ পিরিয়ড, আমরা প্রথমে কি পড়তেছি, ওল্ড এন্ড মিডল ইংলিশ পিরিয়ড থেকে আমরা শুরু করছি, কারণ বিসিএস এর সিলেবাসের মধ্যে আলাদা করে ওল্ড এন্ড মিডল ইংলিশ নিয়ে ওভাবে কিছু লেখা নাই, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, হঠাৎ আসে, অল্প আসে কিন্তু আসে। তাহলে এই পিরিয়ডের আইডিয়াটা কি দেখেন, অ্যানাদার নেম অফ ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডকে আমরা কি নামে রাখবো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামে এটাকে আমরা ডাকবো। স্যাক্সন, অ্যাঞ্জেলস এন্ড জুটস ওয়ার দ্য 3 ট্রাইবাল গ্রুপস। তখন যে 3 ধরনের উপজাতি আসতো, বাংলায় যখন আমরা পড়েছি আর্য, অনার্য, বিভিন্ন রকম নাম পড়তাম না আমরা, তো ওই রকম ইংরেজি সাহিত্যের এই যুগে 3টা জাতি মূলত ছিল। এক ছিল স্যাক্সনরা, আরেক ছিল কি দেখেন, আরেক ছিল আমাদের অ্যাঞ্জেলসরা, হ্যাঁ, অ্যাংলো, ওইখান থেকে অ্যাঞ্জেলস, আরেকটা হচ্ছে আমাদের কি জুটস। এই 3টা ট্রাইবাল গ্রুপ ছিল, হ্যাঁ, কিছু ছিল ফ্রেঞ্চ, কিছু ছিল জার্মান। এই ট্রাইবাল গ্রুপগুলো তখন এক্সিস্ট করতো। লিটারেচার ওয়াজ ওরাল ইন দিস পিরিয়ড। ওই পিরিয়ডে সাহিত্য ছিল শুধু মুখে মুখে, তখন কিন্তু লিখিত ফরম্যাটে তখন কিন্তু সাহিত্য পৌঁছে সারেনি। মোস্ট অফ দ্য লিটারি ওয়ার্কস আর অ্যানোনিমাস। অধিকাংশ সাহিত্যকর্ম যেগুলো আবিষ্কৃত হয়েছে ওই সময়ের বলে মনে না করা হয়, সেগুলোর মধ্যে কারো নাম নেই, ওগুলো অ্যানোনিমাস, ঠিক আছে। কি দেখেন, পেগানিজম ডমিনেটস দ্য লিটারি স্পিরিট। তাহলে ধর্ম ছিল পেগান ধর্ম, পেগান, দেখবেন পেগান ধর্ম ছিল, হ্যাঁ। সেই পেগানিজম এই সময়ের লিটারি স্পিরিট, অর্থাৎ যে সাহিত্যের যে চেতনাটা, সেই চেতনাটা প্রভাবিত হয়েছিল এই পেগান ধর্মের দ্বারা। এই পেগানিজমের দ্বারা ইংরেজি কি আমাদের হচ্ছে কি ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড কিন্তু এর দ্বারা প্রভাবিত ছিল। ওকে, আফটার দ্যাট দেখেন কি বলা হচ্ছে, রিনাউন্ড রাইটার্স এন্ড দেয়ার ওয়ার্কস। প্রথমে আমাদের যাদের সম্পর্কে জানতে হবে, প্রথম সাহিত্যিক ক্যাডমন, ওর নাম হচ্ছে এরকম ক্যাডমন। ক্যাডমন সাহেব কি করেছেন, আর্লিয়েস্ট পয়েট, অথবা তাকে বলা হয় ফার্স্ট নোন পয়েট ইন ইংলিশ লিটারেচার। আমরা যেমন প্রথম নোন ইংলিশ বাংলা সাহিত্যের প্রথম কবিদের নাম আমরা যদি বলি, লুইপার নাম আসে, হ্যাঁ, তাই না। এরপর চর্যাপদের রচয়িতা যারা, লুইপা, কানহোপা, হ্যাঁ, ভুসুকুপা, সবরপা, তাই না, আমরা এদের নাম পড়েছি না। ঠিক একই রকম ভাবে সে হচ্ছে ফার্স্ট নোন ইংলিশ কি লিটারিস্ট, কে সে, তার নাম হচ্ছে ক্যাডমন। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। স্যাক্রেড মানে কি পবিত্র যে গান আছে, এটার ফাদার, বাপ বলা হয়। এই জার্নিতে ইংলিশ লিটারেচারের মধ্যে আমরা অনেক কিছুর বাবাকে চিনবো, ফাদার। কেউ উপন্যাসের ফাদার, কেউ হিউমারের ফাদার, কেউ পোয়েটের ফাদার। আবার পোয়েটদের মধ্যে কেউ আছে আপনার হচ্ছে প্রাকৃতিক কবি, পোয়েট অফ নেচার, কেউ আছে পোয়েট অফ লাভ, কেউ আছে পোয়েট অফ সেন্সুয়াসনেস, হ্যাঁ। তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন উপাধি আছে। তো আমরা এই উপাধিগুলো আমাদের শিখতে হবে। উপাধিগুলো থেকে প্রশ্ন হয়, কাকে বলা হয় পোয়েট অফ নেচার, কে হচ্ছে পোয়েট অফ লাভ। তো এগুলো কিন্তু আমাদের প্লেন অ্যান্ড সিম্পল মেমোরাইজ করতে হবে। ওকে, তো সে হচ্ছে ইংলিশ স্যাক্রেড সং এর ফাদার। তাকে বলা হয় মিল্টন অফ অ্যাংলো স্যাক্সন। অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয় তাকে। মিল্টনকে, জন মিল্টন আমরা পড়বো, উনি একজন কি এপিক রাইটার ছিলেন, মহাকাব্য লিখতেন। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এগুলো সবকে রচনা করেছেন জন মিল্টন, রচনা করেছেন, দেখুন আমরা পড়বো, হ্যাঁ।
পরবর্তীতে হিজ রাইটিংস, তার মধ্যে রাইটিং কি ছিল? প্যারাফ্রেজ, তার একটা বিখ্যাত সাহিত্যকর্ম প্যারাফ্রেজ আছে। জুডিথ, জুডিথ কিন্তু ইংরেজি নারীদের নাম হিসেবে খুব প্রচলিত, জুডিথ। হ্যাঁ, তাহলে কি প্যারাফ্রেজ এবং জুডিথ এই দুটো হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্ম। তাহলে ক্যাটবার্ন হচ্ছে আমাদের ইংরেজি সাহিত্যের প্রথম কবি, প্রথম নন কবি, তাকে বলা হয় কি ইংলিশ স্যাক্রেড সং এর ফাদার। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে আছে প্যারাফ্রেজ এবং জুডিথ। ওকে, আফটার দ্যাট ভিনারেবল বিড, দ্বিতীয় সাহিত্যিক ভিনারেবল বিড, হ্যাঁ ওনার নাম কে? সে হচ্ছে ফাদার অফ লার্নিং, তাকে বলা হয় ডক্টর অফ দ্য চার্চ। সে হচ্ছে ফার্স্ট হিস্টোরিয়ান অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এর থেকে প্রশ্ন এসছে, হু ইজ কল্ড দ্য ফার্স্ট হিস্টোরিয়ান অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ভিনারেবল বিড, সে হচ্ছে ফার্স্ট হিস্টোরিয়ান, ইংরেজি সাহিত্যের প্রথম ঐতিহাসিক সে। হ্যাঁ, দেখেন এক্সেলেস্টিয়াল হিস্টোরি অফ দ্য ইংলিশ পিপল, এটা তার রচনা। এক্সেলেস্টিয়াল হিস্টোরি অফ ইংলিশ পিপল, হ্যাঁ এটা হচ্ছে তার একটা বিখ্যাত রচনা। এরপর দেখি কিং আলফ্রেড দি গ্রেট, কিং আলফ্রেড রাজা, বুঝতেই পারতেছেন, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অ্যাংলো স্যাক্সন কিংস, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সময় যে রাজারা ছিলেন সেই রাজাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করা হয় ওনাকে, কিং আলফ্রেড দি গ্রেটকে। হি কম্পাইলড দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, উনি অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটাকে সে একত্রিত করেছিল। তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোস। প্রোস মানে হচ্ছে গদ্য, হ্যাঁ ইংরেজি গদ্য সাহিত্যের ফাউন্ডার বলা হয় তাকে, উদ্ভাবক বলা হয় তাকে। ওকে, এরপর দেখেন এরপর হচ্ছে কে আছে? কাইনুলফ। কাইনুলফকে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ অ্যাংলো স্যাক্সন পয়েট, সে হচ্ছে সব থেকে অ্যাংলো স্যাক্সন পয়েটদের মধ্যে সে ছিল শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ কবি। কে? কাইনুলফ। হিজ ফেমাস পোয়েমস, তার দুইটা খুব ফেমাস পোয়েম ছিল, একটা হচ্ছে জুলিয়ানা, এটা এসেছে বিভিন্ন জায়গায় পিএসসি কর্তৃক গৃহীত পরীক্ষাতে, জুলিয়ানা তার সবচেয়ে বিখ্যাত কবিতা। এরপর হচ্ছে দ্য ক্রাইস্ট, এটা হচ্ছে তার বিখ্যাত কবি। তাহলে আমরা যদি বলি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সবচেয়ে গ্রেটেস্ট কে পোয়েট কে ছিল? কাইনুলফ ছিল। আর প্রথম নন মানে কি লিটারেচার কে মানে লিটারিস্ট কে ছিল? প্রথম মানে নন অথর কে ছিল? ক্যাডমিয়ন। হ্যাঁ, আচ্ছা দেখেন বেওলফ, এই দেখেন বেওলফকে বলতে পারেন আপনি, বলতে পারেন ইংরেজির চর্যাপদ, এটাকে বলতে পারেন আপনি ইংরেজির চর্যাপদ। মানে কি চর্যাপদ? কি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলি না আমরা চর্যাপদ, ঠিক একই রকম ভাবে বেওলফটা হচ্ছে, দেখেন হেডলাইন কি দিয়েছি, ফেমাস রাইটিংস অফ দিস এজ, এই সময়ের সব থেকে বিখ্যাত মানে কি সাহিত্যকর্ম। বেওলফটা হচ্ছে বলতে পারেন ইংরেজি সাহিত্যের চর্যাপদ, অর্থাৎ ইংরেজি সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, আর্লিয়েস্ট মনুমেন্ট অফ ইংলিশ লিটারেচার, সেটা কি? বেওলফ। তো যখনই আপনি চর্যাপদ পড়বেন তখনই মাথায় আসবে ও এটা হচ্ছে ইংরেজি সাহিত্যে যেমন বেওলফ, বাংলায় হচ্ছে চর্যাপদ, বাংলায় যেটা চর্যাপদ ইংরেজিতে সেটা কি? বেওলফ। বেওলফ দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের সব থেকে কি প্রাচীনতম মহাকাব্য। ইট হ্যাজ 3182 লাইন, এগুলো আসবে না, এগুলো খুব ক্লিশে জিনিসপত্র রেখেছি, এগুলো এখন বিসিএস এর প্রশ্ন ডে বাই ডে স্মার্টার হচ্ছে, এই ধরনের সো কল্ড হ্যাঁ তথ্য এখন বিসিএস এ আসে না। হ্যাঁ, এগুলো ভাবার দরকার নাই, এগুলো মুখস্থ করার দরকার নাই, প্যারানোর কোনো প্রয়োজন নাই। দ্য অ্যাপ্রক্সিমেট ডেট অফ কম্পোজিশন ইজ 650, এগুলো দরকার নাই। দ্য হিরো অফ দিস এপিক ইজ বেওলফ, তাহলে বেওলফের যে নায়ক ছিল, নায়কের নাম অনুসারেই কিন্তু এই সাহিত্যকর্মটার নাম, মহাকাব্যটার নাম। বেওলফ মহাকাব্যের নায়কের নাম ছিল কি? বেওলফ, ঠিক আছে। অথর অ্যানোনিমাস, কে লিখছে জানা যায় না এটা। ওকে, ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ন্যাশনাল এপিক অফ ইংল্যান্ড, এটা ইংল্যান্ডের জাতীয় মহাকাব্য এটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে সেটা কি? বেওলফ। বেওলফ গল্পের কি রাজা মানে নায়ক ছিল বেওলফ। গল্পটা এরকম ছিল যে বেওলফ গিয়ে দেখা যায় এক দৈত্য বধ করে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে বেওলফের গল্পের প্লট। যাই হোক, আবার বলতেছি আমরা তো এখানে পিএইচডি ডিগ্রি হোল্ড করতে আসি নাই, ঠিক আছে। আমাদের লাগবে হচ্ছে স্ট্র্যাটেজি কি? ধরতত্ত্ব মার পেরে পরীক্ষা পারতে হবে ভাই, এত তথ্য আমরা ব্রেনে রাখবো না, আমাদের অনেক কিছু পড়ার আছে, ইংলিশ গ্রামার পড়ার আছে, ইংলিশ গ্রামার পর ইংলিশ রাইটার ভালো করার আছে, জিকে পড়ার আছে, বাংলা পড়ার আছে, ম্যাথ পড়ার আছে, অনেক টপিক আছে, ভূগোল পরিবেশ আছে, হ্যাঁ দুর্যোগ ব্যবস্থাপনা আছে, এগুলো আমাদের পড়তে হবে না, নৈতিকতা মূল্যবোধ সুশাসন আছে, এই জিনিসগুলো দেখতে হবে। The wanderer, the sea, the seafarer, the husband's message, the wife's lament, traveler, and the Windberg and দেখেন Whitseat are some great writings written by anonymous writer. বিভিন্ন anonymous writerরা এই ধরনের লেখাগুলো লিখেছেন। এগুলো বিশেষ যেহেতু এরা কারা লিখেছেন, অথর কারা এটা জানা যায় না, এই জিনিসগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে না। আসতে পারে which of the following is a monument or is a কি আপনার হচ্ছে সিম্বল or is a কি বলবেন আপনি স্যাম্পল অফ হচ্ছে আপনার ওল্ড বা মিডল ইংলিশ পিরিয়ড, তখন আপনাকে এগুলো থেকে চুজ করতে হবে। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে দেখেন দ্য নরমান কনকিউর্ড ইংল্যান্ড, হেন্স দ্য নেম ইজ অ্যাংলো নরমান পিরিয়ড। সেই সময় নরমান জাতিরা এসে ইংরেজ যে ভূখণ্ড আছে এই ভূখণ্ডটা তারা দখল করে, এই জন্য তখন এটা নাম হয়ে যায় অ্যাংলো নরমান পিরিয়ড। অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ ইউনিভার্সিটিজ আর এস্টাবলিশড ইন দিস পিরিয়ড।
বুঝতেই পারতেছেন। অক্সফোর্ড এবং কেমব্রিজটা তাহলে কোন সময় এস্টাবলিশ হয়েছিল? এই মিডল ইংলিশ পিরিয়ডের যে টাইম লাইনটা, এই টাইম লাইনের মধ্যে। ল্যাটিন অ্যান্ড ফ্রেঞ্চ আর দ্য ওনলি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজেস ইন নরমান কোর্টস। নরমান কোর্টের মধ্যে ভাষা হিসেবে তারা ল্যাটিন এবং ফ্রেঞ্চকে ব্যবহার করতো। তার মানে বুঝতেই পারতেছেন, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ইংলিশের থেকে ইংরেজির পূর্বে থেকে কি ল্যাটিন এবং ফ্রেঞ্চ এই জিনিসগুলো কিন্তু প্রচলিত। ম্যাগনা কার্টা ওয়াজ পাসড অন 15 জুন 1215। It was a great charter which limited the power of monarch. It was a great charter of freedom. অর্থাৎ তখন আসলে মানুষজন সব কি রাজা যারা হচ্ছে আপনার রাজতন্ত্রের উপর সবকিছু নির্ভরশীল ছিল। মানুষের সাধারণ মানুষের স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না ওই সময়। ম্যাগনা কার্টা, আমরা যেমন বলি 6 দফাকে কি বলা হয়? বাঙালি জাতির মুক্তির সনদ, ম্যাগনা কার্টা। কারণ কি আমরা পাকিস্তানি যে হানাদার বা পাকিস্তানি শাসক শ্রেণী ছিল তাদের যে করায়ত্ত, তাদের করতল থেকে বাঙালি মুক্তি পেয়েছিল। বাঙালি জনগণ তাদের ভয়েস রেজ করতে পেরেছিল। অনেকটা কি সেই শাসনতন্ত্র, সেই রাজতন্ত্রের মতো আমাদের যে শোষণ করা হতো সেখান থেকে জনগণ কি হয়েছিল? এম্পাওয়ার্ড হয়েছিল 6 দফা দাবির মাধ্যমে। এই জন্যই 6 দফাকে আমরা কি বলি? বাঙালির ম্যাগনা কার্টা। তো ম্যাগনা কার্টা মূলত কি ছিল? ম্যাগনা কার্টা মূলত এটা ছিল রাজতন্ত্রের অবসান ঘটানো। মোনার্ক যারা, রাজাদের পাওয়ারটাকে কমিয়ে এনে জনগণের হাতে পাওয়ারকে কেন্দ্রীভূত করা, বিকেন্দ্রীকরণ করে দেওয়া, এটাই ছিল কিন্তু ম্যাগনা কার্টা চার্টারের মূল বক্তব্য। এই 1215 সালে কিন্তু ম্যাগনা কার্টা দেওয়া হয়। এইটার উপর ভিত্তি করে আমরা বাঙালি জাতির কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা বলি দ্য ফিজিক্যাল এমবডিমেন্ট অফ দ্য কি লিবারেশন অফ বাংলাদেশ, বাঙালি জাতির কি স্বাধীনতার কি মূর্ত প্রতীক যাকে বলা হয়, উনি ওনার 6 দফা ভাষণ, যেটাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কি ইগনাইট করার জন্য, বাঙালি জাতিকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সব থেকে বড় কি ছিল প্রভাবকের ভূমিকা যেটা রেখেছিল। প্রথম ছিল 6 দফা, পরবর্তী তার 7 মার্চের ভাষণ। তো সেটাই কি বলা হয়? বাঙালি জাতি কি ম্যাগনা কার্টার সাথে কিন্তু তুলনা করা হতো। ঠিক আছে, 6 দফাই ছিল কিন্তু সেই মূল বেসমেন্ট, হ্যাঁ, মূল ফাউন্ডেশন। 100 ইয়ার ওয়ার, তখন কি যে 100 বর্ষব্যাপী যুদ্ধ, ক্রুসেড, অর্থাৎ খ্রিস্টিয়ানদের মধ্যে যে আপনার যে দুইটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, এগুলো আপনারা জিকেতে পড়বেন, জেনারেল নলেজে পড়েছেন, সব কিন্তু এই সময়ের কিন্তু ঘটনা। ওকে, সো এই হিস্ট্রিগুলো জানা কিন্তু এগুলো মানব জাতির ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস। এগুলো না জেনে কিন্তু আপনি যদি রুট না জানেন আপনি বুঝবেন না, আপনার কোনো ফিলোসফি দাঁড়াবে না। ওকে, উইলিয়াম ক্যাক্সটন এস্টাবলিশড প্রিন্টিং প্রেস ইন 1476। সর্বপ্রথম প্রিন্টিং প্রেস এই সময় কি স্থাপিত হয়? আমরা বললাম ওল্ড ইংলিশ পিরিয়ডে আমাদের কি ছিল? সাহিত্য ছিল সব কি মৌখিক। তাহলে যেহেতু প্রিন্টিং প্রেস ছাপা হয়ে গেছে, তেমন তো বুঝতেছেন ছাপার কাজ এখন শুরু হবে ধীরে ধীরে। তো তাহলে দেখেন রিনাউন্ড রাইটার্স এবং তাদের ওয়ার্ক। প্রথম যেটা পড়বো আমরা জেফ্রি চসার। ওই যে আমরা বলছিলাম একটা সাব ডিভিশন, এজ অফ চসার, চসারের যুগ। সেই জেফ্রি চসার সে কি দেখেন, তার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন। ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, আধুনিক ইংরেজি কবিতার ফাদার তাকে বলা হয়, জনক বলা হয় তাকে। তাকে কি রিপ্রেজেন্টেটিভ পয়েট, সে এই যুগের রিপ্রেজেন্টেটিভ পয়েট। সে মর্নিং স্টার অফ রেনেসা, তাকে বলা হয় রেনেসার মর্নিং স্টার, অর্থাৎ তার মাধ্যমে কিন্তু রেনেসার সূচনা হওয়া শুরু হয়েছিল। ওকে, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যেরও জনক সে। সে কত বড় বড় ভূমিকা রাখবে দেখেন, ইংরেজি সাহিত্যের সে জনক, ইংরেজির মডার্ন পোয়েট্রির সে জনক। হিজ গ্রেট রাইটিংস ক্যান্টারবুরি টেলস। মনে রাখতে হবে ভাই, এই যে আলোচনা কেন করছি, আলোচনা থেকে আপনার ব্রেনে ঢুকাইতে হবে। এখানে বোঝার কিছু নাই, সিম্বল নাই, কোনো ফর্মুলা নাই, জাস্ট ডিসকাশন, এগুলো আপনার মাথায় নিতে হবে। ক্যান্টারবুরি টেলস 1478 সালে পাবলিশড হয়, 17,000 লাইন, নো নিড কালেকশন অফ 24 স্টোরিজ, এগুলোর দরকার নাই। ক্যান্টারবুরি টেলসটা শুধু মনে রাখতে হবে। কার রচনা? জেফ্রি চসার। সে কে? ইংরেজি সাহিত্যের ফাদার। সে আরো কে? ইংরেজি মডার্ন পোয়েট্রির ফাদার। এটুকু মনে রাখতে হবে। সে কি করছে দেখেন, পার্লামেন্ট অফ ফাউলস, ক্যান্টারবুরি টেলস, ট্রয়লাস এন্ড ক্রাইসাইড, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। ট্রয়লাস এন্ড ক্রাইসাইড এবং ক্যান্টারবুরি টেলস, এই দুটো অতিরিক্ত গুরুত্বপূর্ণ। বাকিগুলো পড়ে যাবেন, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। অনেক সময় আমরা প্রসেস অফ এলিমিনেশন অনেক কিছু পারবো। 4টা অপশন আছে, নিচের কোনটা চসারের লেখা। একটা দেখবেন না এটা তো শেক্সপিয়ারের লেখা, খুব কমন, ওইটা হবে না। আর একটা দেখবেন জন মিল্টনের লেখা, ওইটাও তো হবে না। আর একটা দেখবেন কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে কমন লেখা, ওইটাও হবে না। যেটা আপনি চিনেন না তাহলে ওইটাই কি অবশ্যই চসার লিখেছে। তো সবসময় আমরা সিলেক্টিভ মেথডে পারবো ব্যাপারটা এমন না, প্রসেস অফ এলিমিনেশন থেকেও আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো। ওকে, সো এই স্মার্টনেস গুলো আপনাদের রাখতে হবে। ক্যান্টারবুরি টেলস এন্ড ট্রয়লাস এন্ড ক্রাইসাইড, হ্যাঁ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখেন জন ওয়াইক্লিফ আছে, উনি ইয়ের মতো চসারের মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না। ফাদার অফ ইংলিশ প্রোস, প্রোস মানে হচ্ছে প্রবন্ধ বা গদ্য, হ্যাঁ, ফার্স্ট প্রোস রাইটার ইন ইংলিশ। মর্নিং স্টার অফ রিফরমেশন, এগুলো তো গুরুত্বপূর্ণ না। রিফর্মার অফ ইংলিশ চার্চ, হ্যাঁ, ইংরেজি চার্চের যে পুনর্গঠনের জন্য উনি সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা যেমন গিরিশচন্দ্র সেনের নাম মনে রাখি, ভাই গিরিশচন্দ্র সেন, ওরাও এর নামও মনে রাখে, কারণ হচ্ছে ফার্স্ট ট্রান্সলেটেড বাইবেল ইন্টু ইংলিশ।
বাইবেলকে প্রথম ইংরেজি অনুবাদ করেন এই ভদ্রলোক জন ওয়াইক্লিফ, এই জন্য তার নাম মনে রাখতে হয়। হ্যাঁ, ফার্স্ট ইংলিশ ট্রান্সলেটর। পিএসসি তার কর্তৃক গৃহীত বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার মধ্যে লিটারেচারের কিছু টাস্ক তারা রাখে, সেখানে কিন্তু তারা এই জিনিসগুলা দেয়। আর একটা বিষয় মনে রাখবেন, এগুলো পরে আপনার লস কেন নাই, অদূর ভবিষ্যতে যদি পিএসসি কর্তৃক আরো পরীক্ষাগুলো নেওয়ার পরিধি যদি বেড়ে যায়, এটা হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা আছে। এটা কিন্তু আমি হলফ করে কিন্তু মানা করে দিতে পারি না। হ্যাঁ, তো তখন কিন্তু এই টাইপের কোয়েশ্চেনের কিন্তু আমরা টাচ ফ্লেভার কিন্তু আমরা পাবো। এরপর কাছে উইলিয়াম ল্যাংল্যান্ড, তার একটা কবিতায় খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পিয়ার্স প্লাউম্যান। হ্যাঁ, পড়লাম, জেনে গেলাম। হ্যাঁ, তারপর কি আছে দান্তে আলিঘিয়েরি, সে মূলত দান্তে নামেই পরিচিত। দেখুন বিভিন্ন আমাদের যে পত্রপত্রিকা যখন দেখবেন সম্পাদকীয় পাতা দেখতেছেন, সাহিত্য সমালোচনা লেখা হচ্ছে, বড় বড় সাহিত্যিকরা তাদেরকে রেফারেন্স টানেন। হ্যাঁ, দান্তে বলেছেন এইটা। বাংলাদেশের একজন বিখ্যাত কি আলোচক বা কি বলবো ওনাকে, গবেষক ডক্টর সলিমুল্লাহ খান, অনেকে যারা আচরণ শুনেন দেখবেন কথায় কথায় ওনাদেরকে কি করেন, কোট করছেন, দান্তে বলেছেন এইটা, হ্যাঁ এটা বলেছেন এইটা। তো এরা অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে গিয়েছেন। তাহলে দান্তেকে দ্য ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ইতালিয়ান ভাষার হচ্ছে সে জনক। তার ফেমাস এপিক আছে দ্য ডিভাইন কমেডি, এটা নিয়ে আসছে দ্য ডিভাইন কমেডি। এটা কার রচনা? তার এটা কিন্তু একটা এপিক বা মহাকাব্য। এটা কার রচনা? এটা হচ্ছে দান্তের লেখা। তার আরেকটা লেখা আছে গ্রেট পোয়েম আছে ইনফার্নো, তার আরেকটা গ্রেট পোয়েম। হ্যাঁ, দুইটাই খুবই গ্রেট, দুইটাই ভয়াবহ লেভেলে গুরুত্বপূর্ণ। ইনফার্নো, আরেকটা কি আমাদের দ্য ডিভাইন কমেডি। কে লিখেছে? দান্তে লিখেছে। দান্তের নাম মনে রাখতে হবে। এখন দেখেন রিভিউ অফ দ্য রেনেসা পিরিয়ড। রেনেসা মানে কি? পুনর্জাগরণ। পুনর্জাগরণের ব্যাপারটা কি? পুনর্জাগরণটা কখন হচ্ছে? পুনর্জাগরণ মানে কি? মানুষের আদি যে ধ্যান ধারণা ছিল পূর্ববর্তী সমাজে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাটা কি হচ্ছে? একটা বিপ্লব আসতেছে একটা ওখানে, তাই না? তো রেনেসা মানে আমরা যেমন বলি নবজাগরণ, তাই নবজাগরণ হয় কিসের মাধ্যমে? নতুন ধারণার মাধ্যমে। নতুন ধারণার প্রকাশ, নতুন আবেগ অনুভূতির প্রকাশ, নতুন ধরনের চিন্তাধারার প্রকাশ, এটাই তো নবজাগরণ। তাহলে ইংলিশ রেনেসার মধ্যে এই ঘটনাগুলোই ঘটেছে। একটু পড়ি আমরা। রেনেসা মিনস দ্য রিভাইভাল অফ লার্নিং। রিভাইভাল, পুনর্জাগরণ, শিক্ষার পুনর্জাগরণ। দ্য টার্ম অ্যাকচুয়ালি রেফার্স টু ইউরোপিয়ান আর্ট অ্যান্ড লিটারেচার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল মডেলস ইন দ্য 14 থেকে 16 সেঞ্চুরিস। 14 থেকে 16 শতকের। 14 শতক মানে কোন সময়টা বলেন তো? 14তম শতক মানে কিন্তু 1300 থেকে 1399। এটা কিন্তু 14তম শতক, বা যদি বলেন 1301 থেকে 1399, এটা হচ্ছে 14 শতক। 1400-র ভেতরের সময়টা কিন্তু এইটা 14 শতক, কিন্তু 14 থেকে 1500 না। হ্যাঁ, তো দেখেন 14 থেকে 1600 শতক এইটা। হ্যাঁ, এটা আমাদের কি গেল? এই সময়ে রেনেসাটা হয়। রেনেসা ইজ ইউজুয়ালি রিগার্ডেড টু হ্যাভ বিগান ইন ইতালি। অনেকে বলেন ইতালির ফ্লোরেন্সে থেকে পুনর্জাগরণের সূচনা হয়, সো ইতালি, ইন দ্য লেট 14th century. ইট লাস্টেড ফ্রম 1300 to 1600। এই সময়কালটা খ্রিস্টাব্দপন্থীরা ছিল। দ্য ইংলিশ রেনেসা ওয়াজ এ কালচারাল অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট। তাহলে এখানে কি সাংস্কৃতিক ছিল, হ্যাঁ, এবং কলা, শিল্প সংস্কৃতি, হ্যাঁ, শিল্প সংস্কৃতির একটা মুভমেন্ট, আন্দোলন। ইংল্যান্ড ডেটিং ফ্রম দ্য লেট 15th century to early 17th century. The literary works written during the Renaissance period belong to Renaissance literature. The period of literature was 1550 থেকে 1660. So hopefully English Renaissance basic concept গুলো সম্পর্কে আপনারা আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছেন। আসেন, তো রেনেসার মধ্যে কি কি ছিল? প্রথমে যেটা কি আইডিয়াস অফ রেনেসা, রেনেসার মূল কথাগুলো কি? ইউরোপিয়ান রেনেসা কোথায় তৈরি হয়েছিল? ইউরোপিয়ান রেনেসা শুরু হয়েছিল ইতালিতে 14 শতকে, 1453। সরি, যেটা বলছিলাম আমি আগে, মানে 14 শতক মানে হচ্ছে 1400 থেকে শুরু করে কোন পর্যন্ত? আমার 1499 পর্যন্ত, এটা হচ্ছে 14 শতক। 14 ঘরে যেটা আছে হচ্ছে 14 শতক। হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে। রেনেসা মিন্স রিভাইভাল, রিজেনারেশন বা রিবার্থ বা রিঅ্যাওয়েকেনিং, পুনর্জাগরণের বিভিন্ন সিনোনিম দেওয়া হয়েছে এখানে আর কি। হ্যাঁ, তাহলে রেনেসা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ। ফার্স্ট ইন দ্য সিটি অফ ফ্লোরেন্স, ফ্লোরেন্স নগরীতে বলা হয়, যেটা কোথায়? তারপর ফ্লোরেন্স থেকে সেটা ভেনিস বা রোম, এই জায়গাগুলোতে এটা ছড়িয়ে পড়ে ইংরেজি শিল্প সংস্কৃতির বিপ্লব। ইন ইংল্যান্ড বলা হয় ইট বেগিনস ইন দ্য ইয়ার অফ 1500। এটা 1500 শতকে 1500 সালের শুরুর দিকে এটা ইংরেজিতে ইংল্যান্ডে শুরু হয়। ইট ইজ নোন অ্যাজ আর্লি মডার্ন পিরিয়ড। হ্যাঁ, এটাকে অনেকে আর্লি মডার্ন পিরিয়ডও বলে। ইতালিয়ান পোয়েট পেত্রাক, এই যে এটাকে আমরা এইভাবে বলি, ওনার নাম কিন্তু এইভাবে আমরা পড়েছি, পেত্রাক। পেত্রাক ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ রেনেসা। রেনেসার ফাদারকে পেত্রাক। হ্যাঁ, ফাদার অফ হিউম্যানিজম, মানবতারও ফাদার তাকে বলা হয়, জনক বলা হয়। ফিচার্স অফ রেনেসা, এই দেখেন রেনেসার বৈশিষ্ট্যগুলো কি? হিউম্যানিজম, মানবতা, ইন্ডিভিজুয়ালিজম, হ্যাঁ, আত্মকেন্দ্রিকতা, ফ্রি থিঙ্কিং, মুক্ত চিন্তা, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি। ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি মানে হচ্ছে সার্বজনীনতা, যে কোনো কিছুর যে সার্বজনীন,
চিরায়ত সত্তার প্রতি ফিরে যাওয়া, চিরায়ত সত্তাকে ধারণ করা, পলিটিক্যাল রিফরমেশন অর্থাৎ রাজনৈতিক পুনর্গঠন, অ্যান্ড রিলিজিয়াস রিফরমেশন এবং ধর্মীয় পুনর্গঠন। ঠিক আছে, তখন মানুষ ধর্মচিন্তা, রাজনৈতিক চিন্তা সংক্রান্ত শিক্ষা কি তার ভিতরে নতুন করে আরোপ হয় এবং সে নতুন করে ভাবতে শিখে। এখন রেনেসাঁ পিরিয়ডের মধ্যে আমরা আলাদা আলাদা করে পড়বো। দেখেন এলিজাবেথান এজ, ফিচার্স অফ এলিজাবেথান এজ। এলিজাবেথান এজের বৈশিষ্ট্য কি, আগেই বলেছিলাম বৈশিষ্ট্য পড়তে হবে। এলিজাবেথান এজকে বলা হয় গোল্ডেন এজ ইন ইংলিশ হিস্টোরি। ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ হচ্ছে এলিজাবেথান এজ। এটা স্বর্ণযুগ হওয়ার পেছনে ভূমিকা, সবচেয়ে জোরালো ভূমিকাকে মিস্টার উইলিয়াম শেক্সপিয়ারের। নেমড আফটার কুইন এলিজাবেথ, প্রথম কুইন এলিজাবেথ যিনি ছিল তার নামে, কুইন এলিজাবেথ দি ওয়ান, কুইন এলিজাবেথ দি ফার্স্ট অর্থাৎ রানী প্রথম এলিজাবেথ, হ্যাঁ, তার নামকরণ অনুসারে এই যুগের নামকরণ করা হয়েছে। তখনকার দিনের যারা আর্টিস্ট ছিলেন তারা কিন্তু রানীকে স্তুতিমূলক, বন্দনামূলক সাহিত্যকর্ম তারা রচনা করেছেন। ক্রিয়েশন অফ গ্রেট পোয়েট্রি অ্যান্ড ড্রামা, এ সময় অনেক গ্রেট গ্রেট পোয়েট্রি অর্থাৎ কবিতা এবং নাটক বেশি দেখা গেছে। দেখেন সাহিত্যের কিন্তু জনার আছে, নোভেল আছে একটা আলাদা, পোয়েট্রি কিন্তু আলাদা, ড্রামা আলাদা, আবার এপিক বা মহাকাব্য কিন্তু আলাদা। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আলাদা। তাহলে এই যুগটা বেশি বিখ্যাত কেন? পোয়েট্রি এবং ড্রামার জন্য। এই জন্য দেখবেন এই যুগের যে কবিদের কথা আমরা পড়বো, যে সাহিত্যিকদের নাম আমরা নিব, অধিকাংশই কিন্তু তারা দেখবো ফেমাস হয়েছেন তাদের পোয়েট্রি দিয়ে, তাদের ড্রামা দিয়ে। দেখেন ফিলিংস অফ কি পেট্রিয়টিজম অ্যান্ড ন্যাশনালিজম অর্থাৎ আপনার স্বদেশ প্রেম এবং জাতীয়তাবাদ এই সময়ে খুব প্রবল ছিল। এটাকে দ্য এজ অফ শেক্সপিয়ারও বলা হয়, শেক্সপিয়ারের যুগ এটাকে বলা হয়। মোস্ট গ্লোরিয়াস এজ ইন দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ইতিহাসের সব থেকে স্বর্ণযুগ, এটা সব থেকে সুন্দরতম সময় শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ধর্মচিন্তা সবকিছুর দৃষ্টিভঙ্গি থেকে। ওকে, তাহলে এই ফেমাস রাইটারকে থমাস মুর আছেন। থমাস মুর খুব গুরুত্বপূর্ণ। ওনার এই শিল্পকর্মের নামটা থেকেই কিন্তু একটা নতুন শব্দ যুক্ত হয় ডিকশনারিতে, ইউটোপিয়া। ইউটোপিয়া হচ্ছে কল্পনার জগৎ, যে জগৎ কি একদম কাল্পনিক জগৎ, আপনি যা ভাবছেন তাই হচ্ছে। ঠিক আছে, ইউটোপিয়া। ইউটোপিয়া নিয়ে খুব ভালো একটা সিরিজও আছে, হ্যাঁ, ইংলিশ সিরিজ আছে, যারা দেখেছেন জানেন, যারা দেখেন নাই দেখতে পারেন, সে মানে গুড সাজেশন। হ্যাঁ, ইউটোপিয়া। হিস্টোরি অফ কিং রিচার্ড দ্য থ্রি, ইউটোপিয়াতে কি ছিল? কিং রিচার্ড দ্য থার্ড, তৃতীয় কিং রিচার্ড, রাজা রিচার্ডের গল্প ছিল ইউটোপিয়া। ইউটোপিয়াকে লিখেছে থমাস মোর। স্যার থমাস ওয়েট, উনি স্যার নাইটহুড পেয়েছিলেন। ফাদার অফ ইংলিশ সনেট, খুব গুরুত্বপূর্ণ, ইংরেজি সনেটের প্রবর্তককে স্যার থমাস ওয়েট। ফার্স্ট সনেটার ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম সনেট প্রবর্তক। বাংলাদেশে যেমন আমরা বলতাম প্রথম সনেটকে লিখতেন, আমরা এখানে মাইকেল মধুসূদন দত্তের নাম বলি, ব্যাপারটা হচ্ছে উনি ওই রকম। ঠিক আছে, কোরিলেট করে করে পড়বেন, দেখবেন বাংলা এবং ইংরেজি সাহিত্য আপনাকে অনেক কিছু কমন ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। নিকোলাস উদাল, খুব গুরুত্বপূর্ণ, উনি ফাদার অফ ইংলিশ কমেডি, ইংরেজি কমেডির প্রবর্তক নিকোলাস উদাল। রালফ রয়েস্টার ড্রয়েস্টার, খুব গুরুত্বপূর্ণ, খুব খুব খুব, এটা নিয়ে এতবার কোয়েশ্চেন এসেছে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। হ্যাঁ, ফার্স্ট কমিক প্লে ইন ইংলিশ লিটারেচার, এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রথম কি কমিক প্লে বা কমিক ড্রামা বলা হয় এটাকে। ওকে, আফটার দ্যাট মুভিং অন, আমরা যেটা দেখতে পাচ্ছি এডমন্ড স্পেন্সার। স্যার এডমন্ড স্পেন্সার খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, উনি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন দ্য পোয়েট অফ দ্য পোয়েট বলা হয় কবিদের কবি, বাংলায় কিন্তু আমরা এরকম উপাধি দেখেছি, কবিদের কবি কাকে বলা হয়, রাইট? ইন দ্যাট মানে সিমিলার সর্ট অফ ওয়েতে স্যার এডমন্ড স্পেন্সারকে বলা হয় পোয়েট অফ পোয়েট, কবিদের কবি। সে কবিদের কবিকে এডমন্ড স্পেন্সার। ওনাকে কোর্ট পোয়েটও বলা হয়, দ্য প্রিন্স অফ পোয়েটস, কবিদের রাজা বলা হয়, রাজপুত্র বলা হয়, হ্যাঁ, এডমন্ড স্পেন্সারকে। ওনার নাম কি দেখেন, এটা কোন যুগের কথা পড়তেছি আমরা এই লেকচার এখন? রেনেসা। এই জন্য বলা হয় দ্য চাইল্ড অফ রেনেসা, অর্থাৎ পুনর্জাগরণের শিশু, হ্যাঁ, অ্যান্ড রিফরমেশন, পুনর্জাগরণ এবং পুনর্গঠনের শিশু বলা হয় কাকে? এডমন্ড স্পেন্সারকে। ইন্ট্রোডিউস কি, সে স্পেন্সারিয়ান সনেট, উনিও সনেট রচনা করছে, ওনার সনেটের নাম হয়েছে ওনার নাম অনুসারে স্পেন্সারিয়ান সনেট, ওনার নাম দিয়ে এটার অ্যাডজেক্টিভটা আসছে। দ্য ফেয়ারি কুইন, খুব গুরুত্বপূর্ণ, দ্য ফেয়ারি কুইন, হ্যাঁ, অ্যালিগরিক্যাল এপিক, এটা একটা অ্যালিগরিক্যাল এপিক। অ্যালিগরি কি, এটা আমরা লাস্টের দিকে পড়বো। বিশেষ ধরনের একটা কি ছন্দ, হ্যাঁ, অ্যালিগরিক্যাল এপিক, একটা মহাকাব্য ছিল। রেড ক্রস নাইট, হ্যাঁ, ইজ দ্য হিরো অ্যান্ড উনা ইজ দ্য হিরোইন, ইউনা ছিল আমাদের হিরোইনের নাম। রেড ক্রস নাইট ছিল কি হিরো এবং হচ্ছে কি ইউনা ছিল হিরোইনের নাম। আসতে পারে ইউনা ইজ এ ক্যারেক্টার ফ্রম হুইচ রাইটার্স রাইটিংস, হ্যাঁ, তখন আমাদের দিতে হবে এডমন্ড স্পেন্সার। এই উনা বা ইউনা এবং হচ্ছে কি রেড ক্রস নাইট, এই দুটা নাম খুব মনে রাখার চেষ্টা করবো আমরা। দ্য শেফার্ডস ক্যালেন্ডার, দ্য উইন্স অফ টাইম অ্যান্ড এমেরত্তি, এটা হচ্ছে একটা সনেট, হ্যাঁ, এমেরত্তি হচ্ছে কালেকশন অফ 89 সনেটস, এমেরত্তি, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আসতেছে, তাহলে আমাদের কবিদের কবিকে এডমন্ড স্পেন্সার, হোপফুলি এটা আমাদের মনে থাকবে। চলুন যাই। আসলে থমাস নর্টন এবং থমাস স্যাকভাইল, ওনারা কারা? ওনারা হচ্ছে লিটারারি কোলাবোরেটর, ওনারা দুইজন মিলে একসাথে সাহিত্যকর্ম রচনা করতেন। হ্যাঁ, দেখবেন ইংরেজিতে অনেক চলচ্চিত্র পরিচালক আছে দুইজন মিলে একসাথে কাজ করে,
এরকম, হ্যাঁ, যা করে একসাথে করে। তো ব্যাপারটা ওরকম, ওরা একসাথে কোলাবোরেট করতেন। ওকে, পায়োনিয়ার্স অফ ইংলিশ ট্র্যাজেডি, ওনাদের বলা হয় ইংরেজি ট্র্যাজেডির পায়োনিয়ার থমাস স্যাকভিল এবং থমাস নর্টনকে। ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার ওনারা ফার্স্টে লিখেছিল, নাম কি ছিল? দ্য ট্র্যাজেডি অফ গর্বোডাক। দ্য ট্র্যাজেডি অফ গর্বোডাক, হ্যাঁ, ইজ অ্যানাদার নেম ইজ ফেরেক্স অ্যান্ড পোরেক্স, এই নামেও ডাকা হয় এটা। এটা এখন আসে নাই, নতুন ভাবে দিলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। থমাস কিড, উনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইট। ইউনিভার্সিটি উইট মানে কি, একটু পরে এটা লিখে রাখছি, টেনশন নিয়ে না, মনে রাখেন থমাস কিড একজন ইউনিভার্সিটি উইট। ইউনিভার্সিটি কিড পুরো টার্মটাকে ব্যাখ্যা করেছি একটু পরে। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। ওনার লেখার মধ্যে কি প্রতিশোধমূলক যে ট্র্যাজেডি ছিল ওইটা ছিল ওনার লেখার বৈশিষ্ট্য। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি ওনার লেখা। থমাস কিড কি লিখেছেন? স্প্যানিশ ট্র্যাজেডি। স্যার ফিলিপ সিডনি কে ছিলেন এ ফেমাস ক্রিটিক অ্যান্ড পোয়েট। উনি খুব কি বিখ্যাত একজন ক্রিটিক, সমালোচক ছিলেন এবং কবি ছিলেন। ওনার বেশ কিছু লেখা আছে, বেশ কিছু লেখার মধ্যে আর্কেডিয়া লেখা গুরুত্বপূর্ণ। আর্কেডিয়া, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এগুলো তার গুরুত্বপূর্ণ লেখা। দ্য লেডি অফ মে, অ্যাপোলজি ফর পোয়েট্রি, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখবেন আর্কেডিয়া কে লিখেছেন? ফিলিপ সিডনি লিখেছেন। অ্যাস্ট্রোফেল কে লিখেছেন? ফিলিপ সিডনি লিখেছেন। ইউনিভার্সিটি উইট বলেছিলাম না, ব্যাখ্যা করবো, এই ব্যাখ্যা করে দিয়েছি। ইউনিভার্সিটি উইটস আর এ গ্রুপ অফ ইয়াং ড্রামাটিস্টস who lived towards the end of the 16th century, 16 শতকের শেষের দিকে একদল ড্রামাটিস্ট, একদল কি নাট্য রচয়িতা ছিল, যাদেরকে আমরা কি বলতাম? ইউনিভার্সিটি উইট বলতাম। ওই আমরা দেখেন, আমরা ইয়ং বেঙ্গল সমিতি আপনারা পড়েছেন বাংলা সাহিত্যে, কি ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক যারা একসময় সাহিত্য রচনা করতো, পড়েছেন না? ইউনিভার্সিটি উইটটা ওই একই রকম কনসেপ্টের। ইনফ্যাক্ট বাঙালিদেরকে আমরা নাম দিয়েছিলাম ইয়াং বেঙ্গল, তারা মূলত এখান থেকে অনুপ্রাণিত। ঠিক আছে, তো এরা কারা? দে আর কল্ড ইউনিভার্সিটি উইটস বিকজ দে আর দ্য উইটি স্টুডেন্টস অফ ক্যামব্রিজ অ্যান্ড অক্সফোর্ড। এরা অক্সফোর্ড এবং ক্যামব্রিজের সব থেকে মানে বুদ্ধিমান, সব থেকে বিদগ্ধ, খুব ভালো ভালো স্টুডেন্ট ছিলেন এরা। মার্লো মানে হচ্ছে ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, কেভিন ন্যাশ, থমাস গ্রিন, লাইলি, লজ অ্যান্ড পিল ওয়ার অল দ্য মেম্বার্স অফ দিস গ্রুপ। তারা হচ্ছে এই গ্রুপের মেম্বার ছিল। ঠিক আছে, তো ইউনিভার্সিটি উইট কারা কারা এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন হয়। হ্যাঁ, নিচের কে একজন ইউনিভার্সিটি উইট, তখন আমাদের এটা মনে রাখতে হবে। তো দেখেন ক্রিস্টোফার মার্লো, বলেছিলাম ক্রিস্টোফার মার্লো ফাদার অফ ইংলিশ ড্রামা বা ইংলিশ ট্র্যাজেডি, ইংরেজি নাটকের জনক কে? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হচ্ছে কি, ইনফ্যাক্ট এই যে যাকে আমরা বলি প্রিন্স, কে? মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার। মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার তার বেশ কিছু সাহিত্যকর্ম রচনা করেছেন ক্রিস্টোফার মার্লো সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে, মানে হচ্ছে নকল করে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে উনি মোটিভেশন ছিলেন, উনি শেক্সপিয়ারের মোটিভেশন ছিলেন, শেক্সপিয়ার ইন্সপায়ার্ড ছিলেন ক্রিস্টোফার মার্লোর দ্বারা। ওকে, তো দেখেন উনি একজন ইউনিভার্সিটি উইট ছিলেন, গ্রেটেস্ট ড্রামাটিস্ট বিফোর শেক্সপিয়ার। শেক্সপিয়ারের পূর্ব যুগে সব থেকে কি সেরা, সর্বশ্রেষ্ঠ ড্রামাটিস্ট বা নাট্যকার। ইন্ট্রোডিউসড ব্ল্যাঙ্ক ভার্স ইন ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামা উনি এক ধরনের ছন্দ নিয়ে আসেন, সেই ছন্দের নাম ছিল ব্ল্যাঙ্ক ভার্স। ঠিক আছে, দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ অ্যান্ড হিরো অ্যান্ড লিয়েন্ডার আর টু ফেমাস পোয়েমস। দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, একজন কি রাখাল বালক তার ভালোবাসার মানুষের কাছে কি বলতেছিল, এইটা দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ অ্যান্ড হিরো অ্যান্ড লিয়েন্ডার, এই দুইটা হচ্ছে তার সবথেকে বিখ্যাত কবিতা। ডক্টর ফস্টাস, খুবই গুরুত্বপূর্ণ ডক্টর ফস্টাস, হ্যাঁ, মোরালিটি প্লে। ডক্টর ফস্টাসের বিভিন্ন উক্তি পরীক্ষার মধ্যে আসে। এর ক্যারেক্টার কি আছে? ডক্টর ফস্টাস, লুসিফার, হ্যাঁ, এই চরিত্রগুলো কিন্তু ক্রিস্টোফার মার্লোর সৃষ্টি। দ্য জিউ অফ ম্যালটা, এইটা দেখে অনুপ্রাণিত হয়ে শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস রচনা করছিল, বুঝতে পারছেন? ও ইট ইজ সেড দ্যাট, এই যে দেখেন লিখে দিছি, শেক্সপিয়ার রোট দ্য মার্চেন্ট অফ ভেনিস আফটার রিডিং দিস প্লে। হ্যাঁ, এই নাটক পড়ে শেক্সপিয়ার ওই একই রকম প্লট নিয়ে সে কিন্তু মার্চেন্ট অফ ভেনিস লিখেছিল, যেটা আপনারা সবাই পড়েছেন। শাইলক, হ্যাঁ, শাইলকের গল্প। ক্যারেক্টার কে ছিল দেখেন? বারাবাস, এডওয়ার্ড দি সেকেন্ড, হ্যাঁ, তারপর কি ট্যাম্বুলাইন এন্ড দি গ্রেট। ট্যাম্বুলাইন কে জানেন? আমরা যাকে বলি তৈমুর লং, সেই হচ্ছে সেই ট্যাম্বুলাইন, হ্যাঁ, ট্যাম্বুলাইন দি গ্রেট, এডওয়ার্ড দি সেকেন্ড, এগুলো তার হিস্টোরিক্যাল প্লে। তো এগুলো হলো। এরপর আসেন ফেমাস কোটেশন। এই যে বলছি আমরা খুব কোটেশন আছে, এই দেখেন প্রথমে দেখেন কি দেওয়া আছে, was this the face that launched 1,000 ships and burned the topless towers? হ্যাঁ, এটা কি? অফ ইলিয়াম। সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উক্তি, পরীক্ষা আসবে। হি দ্যাট লাভস প্লেজার মাস্ট ফর প্লেজার ফল, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস, হ্যাঁ, এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত উক্তি।
এরপর আসেন সেই বরপুত্র উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে আমরা একটু আলোচনা করি। উনি কে ছিলেন? বর্ন অ্যাট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এই জায়গায় ওনার জন্ম। তাকে বলা হয়তো বার্ড অফ অ্যাভন। বার্ড মানে কবি, এই বার্ড মানে কিন্তু পাখি না, BIRD না, BARD, বার্ড অফ অ্যাভন। হ্যাঁ, কারণ অ্যাভন ওনার জন্ম। ওনার ওয়াইফের নাম ছিল অ্যান হ্যাথওয়ে। অ্যান হ্যাথওয়ে, সেম নামে হলিউডের একজন নায়িকা আছেন দেখবেন, হ্যাঁ, ওনার নাম অ্যান হ্যাথওয়ে। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, উনি ছিলেন ইংল্যান্ডের জাতীয় কবি। কিং উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। তার কি কম্পোজেস, তার রচনা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। উনি মোট 37টা নাটক লিখছেন, 154টা সনেট লিখেছেন। উনি কি ইন্ট্রোডিউস করেছিলেন? শেক্সপিয়ার এন্ড সনেট ইন্ট্রোডিউস করেছিলেন। দ্য ফলোইং প্লেজ অফ শেক্সপিয়ার বিলংস টু দ্য এলিজাবেথান এজ। হিজ আদার প্লেস বিলং টু দ্য জ্যাকোবিনেস, কিন্তু তাকে এলিজাবেথান এজের কবি বলেই বলা হয়, মনে করা হয়। কি কি লিখেছেন দেখেন? হেনরি দ্য সিক্সথ, দ্য টেমিং অফ দ্য শ্রিউ, লাভ স্লেভার্স লস্ট। এগুলো কেন বলছি, মুখে বলছি যাতে মনে থাকে। রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যাঁ, সেই অমর প্রেম কাব্য, প্রেম কথা। টাইটাস বাই থিটাস অ্যাড্রোনিকাস। তারপর দেখেন মিডসামার নাইটস ড্রিমস, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই যে আগে যেটা বললাম অনুপ্রাণিত হয়ে। এগুলো কি ট্র্যাজি কমেডি বা প্রবলেম প্লে বলা হয়। ক্যারেক্টার কে ছিল? অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। হ্যাঁ, ফেমাস কোটেশন কি? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এটা কিন্তু এই মার্চেন্ট অফ ভেনিসের উক্তি। লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, এটাও কিন্তু এইখানকার উক্তি। ওকে, এবার দেখেন হেনরি দ্য সিক্স, তার একটা বিখ্যাত নাটক, এটার কোটেশন কি ছিল দেখেন? এ ম্যান ক্যান ডাই বাট ওয়ান্স, মানুষ মরতে পারে কিন্তু মানুষ একবারই মরে। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়্যারস দ্য ক্রাউন, অর্থাৎ মুকুটের নিচের যে কি মাথাটা, সেটা কি সব থেকে বেশি রিস্কে থাকে। এটা বলা হচ্ছে যে দায়িত্বশীল যে সে বোঝে দায়িত্বের কি যন্ত্রণা। মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, জুলিয়াস সিজার, হ্যাঁ, এটার ক্যারেক্টার নিয়ে আসে জুলিয়াস সিজার এন্ড ব্রুটাস। ফেমাস কোটেশন কি? ফ্রেন্ডস, রোম্যান্স, কান্ট্রিম্যান, লেন্ড মি ইওর ইয়ার্স, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, যারা ভীরু তারা মৃত্যুর আগে বারবার মরে। এটা হচ্ছে আমাদের এই জুলিয়াস সিজারের ডায়লগ বা উক্তি। মেন অ্যাট সামটাইমস আর মাস্টার অফ দেয়ার ফেটস, মানুষই তার ভাগ্যের রচয়িতা, ভাগ্যের প্রণেতা। ঠিক আছে, তারপর দেখেন ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। আমি লেসনের শুরুতেও একটা কথা বললাম, হ্যাঁ, এই ভিনি ভিডি ভিসি এই বক্তব্যটাও কিন্তু প্রথম প্রয়োগ করা হয়েছিল জুলিয়াস সিজারে। এটা মানে কি? আমি এলাম, আই কেম, আই স, আমি দেখলাম, এন্ড আই কনকিউরড, এবং আমি জয় করলাম। এলাম, দেখলাম, জয় করলাম। মনে রাখার নিয়ম হচ্ছে দেখেন ডান দিক থেকে আগে সি, তারপর ডি, তারপর হচ্ছে এন, বর্ণের ক্রম অনুসারে। প্রথম বর্ণগুলো লাস্টে, হ্যাঁ, ভিনি ভিডি ভিসি। অ্যাজ ইউ লাইক ইট একটা ভিন্ন, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট এর চরিত্রকে অরল্যান্ডো, রোজালিন্ড এবং সেলিয়া। বিখ্যাত কি আছে যে পৃথিবী একটি নাট্যমঞ্চ, প্রত্যেকে এখানে অভিনয় করছে। আমরা বলেছি না, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, পুরো পৃথিবী বিশ্ব একটা নাট্যমঞ্চ। এন্ড অল দ্য মেন and women are merely players, এবং যে নারী পুরুষ আমরা যারা আছি, আমরা শুধু এখানে কি করছি? we are just playing, অর্থাৎ আমরা এখানে অভিনয় করছি। হ্যাঁ, এটা কি কিসের উক্তি? as you like it এর উক্তি। how bitter a thing is to look at the happiness through another man's eyes, অন্যের চোখে কি দিয়ে সুখ দেখার থেকে কি তিক্ত কোনো কিছু হইতে পারে না। মানুষই অন্যের সুখ সহ্য করতে পারে না, সেই সংক্রান্ত লাইন। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই কষ্টের ফল মিষ্ট হয়, সুমিষ্ট হয়, এটা হচ্ছে সেইটা। আন্ডার দ্য গ্রিনউড ট্রি হু লাভস টু লাই উইথ মি, হ্যাঁ, বিখ্যাত ডায়লগ, এগুলো আসতেছে, হ্যাঁ, পরীক্ষা এসছে এবং সামনেও আসবে। হ্যামলেট, সব থেকে ওনার সবই আসলে একটাতে গুরুত্বপূর্ণ। হ্যামলেট থেকে যে কত প্রশ্ন হয়েছে বিসিএস এ, ইন্ডিভিজুয়াল আমার মনে হয় একক কোন সাহিত্যকর্মের উপর থেকে সব থেকে বেশি প্রশ্ন বোধহয় হ্যামলেট থেকে হয়েছে। হ্যামলেট কি? হ্যামলেট মানে হচ্ছে একটা ছোট ভিলেজ, ছোট গ্রাম বোঝায়। হ্যামলেট মানে হচ্ছে একটা স্মল ভিলেজ। হ্যামলেটের ক্যারেক্টার কে? প্রিন্স হিমলেট, ওফেলিয়া, হোরাশিও। ফেমাস কোট কি? টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই হ্যামলেটের কি? হ্যামলেটের বাবা যে সম্রাট ছিলেন, তাকে কি তার মা কি একজনের সাথে মিলে চক্রান্ত করে তাকে মেরে ফেলে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যামলেটের প্রতিশোধ নেয়। কি হয়েছে? তার ভূতের, তার বাবার আত্মার সাথে তার দেখা হয়, সেও কি হয় এই সংক্রান্ত হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্টোরি। ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট, তারপর কি? দেয়ার ইজ ডিভাইনিটি দ্যাট শেপস আওয়ার এন্ড, ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন, কতবার যে সেটা বিসিএসে, ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন। হ্যাঁ, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, মানে নারী এবং পুরুষকে সংজ্ঞায়িত করার জন্য ভয়াবহ কিছু মানে কি ভয়াবহ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর কিছু ডায়লগ কিন্তু এখানে আছে, কোটেশন আছে। There are more things in heaven and earth, Horatio, than are dreamt in our philosophy. আমরা যা যা কল্পনা করি তার থেকে আর অনেক কিছু কিন্তু বাস্তবে ঘটতে পারে। হোরাশিও। 12th night, ফেমাস কোটেশন কি?
Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. কেউ কি বিখ্যাত হয়ে জন্ম নেয়, হ্যাঁ, কেউ কি কেউ বিখ্যাত কি কেউ কি করে নিজে সেটা অর্জন করে, এবং অনেকের ভিতরে কি এই গুণটা কি একদম পতিত থাকে, মানে তার ভিতরে এটা গেঁথে দেওয়া থাকে। অল সুয়েট দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, জ্যাকোবিনেজের আইডিয়াগুলো তাহলে কি কি আইডিয়াস অফ জ্যাকোবিনেজ? দিস এজ ওয়াজ নেমড আফটার কিং জেমস হু reigned ইংল্যান্ড ফ্রম 1603 থেকে 1625। এই জন্য এই সময়কে ওই রাজার নাম অনুসারে বলা হয় জ্যাকোবিনেজ। কিং জেমস ইজ নন অ্যাজ দ্য ওয়াইজেস্ট ফুল, তাকে কি ওয়াইজেস্ট ফুল নামেও ডাকা হয়। ওকে, রিনাউন্ড রাইটার্স, তাহলে শেক্সপিয়ার সাহেব, ওনার লেখা কিন্তু শেষ হয় না, উনি জ্যাকোবিন পিরিয়ডে যেগুলো লিখেছে সেগুলো আলাদা করে বলতেছি। কি লিখছে? মেজার ফর মেজার, জ্যাকোবিনেজে লিখছে মেজার ফর মেজার। সবচেয়ে বিখ্যাত করেছেন কি? সাম রাইজ বাই সিন এন্ড বাই ভার্চু ফল, দ্য মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট অনলি হোপ। তো আশাই কি মানুষকে বাঁচিয়ে রাখে, এটা হচ্ছে সেই উক্তি। ওথেলো, একটা বিখ্যাত লেখা ওথেলো এ মুর, এই ওথেলোর উপর ভিত্তি করে মানে হলিউডের সিনেমা হয়েছে, বলিউডের সিনেমা হয়েছে, ঠিক আছে। ডেসডিমোনা, লাগো, এগুলো হচ্ছে বিখ্যাত কোটেশন, মানে অ্যাডাপ্টেশন করে আর কি, গল্পের প্লটটাকে অ্যাডাপ্ট করে যে কোনো একটা জায়গায় নতুন প্রসঙ্গে জিনিসগুলোকে উপস্থাপন করা হয়েছে। আই উইল ওয়্যার মাই হার্ট আপন মাই স্লিভ ফর ড্রস টু দ্য পেক, দ্য রব দ্যাট স্মাইলস স্টিলস সামথিং ফ্রম দ্য থিফ। ঠিক আছে, দেখেন, দ্য রব দ্যাট স্মাইলস, অর্থাৎ যার কাছ থেকে চুরি করা হয় সে যদি হাসে, তার মানে কি সে অবশ্যই চোরের থেকেই কোনো কিছু চুরি করেছে। হ্যাঁ, মহাকাব্যিক লাইন, এগুলো না ভাবতে গেলে ভাবুক হয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের মনের সূক্ষ্ম কোণে কিন্তু কি লাগছে, মানে নাড়া লাগতেছে এই উক্তিগুলো যদি দেখেন। ম্যাকবেথ, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, হ্যাঁ, বনকিও, এটা হচ্ছে ম্যাকবেথের ক্যারেক্টার। কোটেশন কি? এই যে কতবার আসছে এটা, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, মানে যে হাত এত মানুষের প্রাণ নিয়েছে, যে হাত এত মানুষের রক্ত ঝরিয়েছে, অ্যারাবিয়ার যত পারফিউম এন আপনি, সুগন্ধি এনে আপনি হাতে দেন না কেন, এই হাত থেকে দুর্গন্ধবাদ কি হবে না, দূর হবে না। ব্যাপারটা এটা বোঝানোর জন্য বলা হয়েছিল। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে বুঝতে পেরেছেন? ইউর ফেস ইজ এ বুক হোয়ার এ ম্যান মে রিড দ্য স্ট্রেঞ্জ ম্যাটার্স, মানুষের চেহারা দেখে কি করা যায়, তার মন পড়া যায়। তো সেই রকম উক্তি। হ্যাঁ, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, জীবন হচ্ছে একটা গল্প। কে বলতেছে গল্পটা? একটা বোকা, যে গল্পটা একজন বোকা আসলে রচনা করতেছে। দেখেন, প্রিন্স তাকে কেন বলা হয়? তার প্রত্যেকটা সাহিত্যকর্ম ইন্ডিভিজুয়ালি কি পরিমাণ গুরুত্বপূর্ণ, কি পরিমাণ ভ্যালু অ্যাডিং। আমরা বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু এই লোক সারা মানে সে কি এত ছোট একটা লাইফ স্প্যানে এই এত ধরনের সাহিত্যকর্ম রচনা করে গিয়েছে, নিজে অভিনয় করেছে, হ্যাঁ, নিজে রচনা করেছে, মানে এবং সেগুলোর যে গ্রেটনেস, দেখেন এখনো এই সময় এসে ওই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করা যায়, ওই অনুভূতিগুলোকে, ওই শিল্পকর্মগুলোকে। কিং লেয়ার ফেমাস করেছেন কি? আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেইনস্ট দ্য সিনিং, মানে আমি এত পাপ করছি, মানে পাপেরও আমার থেকে দূরে থাকা দরকার। হ্যাঁ, আমি পাপের থেকেও বেশি পাপ করেছি। নাথিং উইল কাম ফর নাথিং, কোনো কিছু না দিলে কোনো কিছুই পাওয়া যায় না, এটাই বক্তব্য। হাউ শার্পার দ্যান এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড, মানে হচ্ছে বলা হয়েছে যে সাপের, মানে কি, হাউ শার্পার দ্যান এ সার্পেন্টস টুথ, একটা বিষাক্ত সাপের থেকেও কি বিষধর সেই মুখ, যে চাইল্ড, যে কিনা কি, যার ভিতরে কি নাই, কোনো ধন্যবাদ দেওয়ার কি টেন্ডেন্সি নাই, যে কি কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এই ক্লিওপেট্রাকে বলা হয় চরিত্রহীনা নারী। হ্যাঁ, সে বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময় সে কি অ্যাফেয়ারে গিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কি রাজা তার জন্য পাগল ছিল, তারা মৃত্যুবরণ করেছে, যুদ্ধ করেছে, সবকিছু এই ক্লিওপেট্রা। এবং এই অ্যান্টনি এবং ক্লিওপেট্রা নিয়ে আমরা আরেকটা জায়গায় আরেকটা জিনিস পড়বো। ফেমাস করেছেন কি? মাই সালাদ ডেইজ হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। হ্যাঁ, তারপর দেখেন এই যে দ্য উইন্টার স্টেল, এই যে যেগুলো আমরা দেখতেছি, হ্যাঁ, কোরিওলেনাস, এই সবগুলোই আছে তার লেখা। দ্য টেম্পেস্ট, টেম্পেস্ট মিনস হচ্ছে ভায়োলেন্ট স্টর্ম, খুব মানে কি একদম কি প্রলয়ঙ্করী ঝড় অর্থে টেম্পেস্টটাকে ব্যবহার করা হয়। এটাকে একটা স্টেজ আছে হেনরি দ্য এইট, এটা তার রচনা, শেষ ভাগে মৃত্যুবরণ করে আগে। তাহলে এই যে যা পড়লাম 1590 থেকে 1616, এর মধ্যে জ্যাকোবিন, এই যে দেখেন, দো শেক্সপিয়ার হ্যাজ রিটেন হিজ ফেমাস প্লেজ ইন জ্যাকোবিন এজ, শেক্সপিয়ার কিন্তু তার অধিকাংশ নাটকগুলো রচনা করেছেন জ্যাকোবিন এজে, কিন্তু তারপরে তাকে কি বলা হয়? হি ইজ নোন অ্যাজ অ্যান এলিজাবেথান ড্রামাটিস্ট। তাই কিন্তু এলিজাবেথান ড্রামাটিস্টই বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে ওনার সূচনাটা ওখানে। তাহলে ওনার কমেডি কি আলাদা করে ক্যাটাগরি করে দিয়েছি আমরা, এগুলো হচ্ছে ওনার কমেডি ড্রামা, এগুলো হচ্ছে ওনার ট্র্যাজেডি গুরুত্বপূর্ণ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, হ্যাঁ, কোরিওলেনাস, কি ক্যাম্বেলাইন, হ্যামলেট, জুলিয়াস সিজার, কিং লেয়ার, ম্যাকবেথ, ওথেলো, রোমিও এন্ড জুলিয়েট। হ্যাঁ, আর যত হিস্টোরি আছে সব দেখবেন রাজাদের নাম দিয়ে।
আর কমেডি কি all else কি all's well that ends well as you like it, কমেডি অফ এরর্স, এটাকে ভ্রান্তি বিলাস নামে দেখবেন ঈশ্বরচন্দ্র কি উনি বাংলায় অনুবাদ করেছেন, ভ্রান্তি বিলাস। হ্যাঁ, দেখা যাইতো যে দুই ভাইয়ের নাম সেম, তারা বিয়ে করে দুই বোনকে, তাদের নামও সেম। হ্যাঁ, এই নিয়ে কি গল্প। লাভ স্লেভার লস, মেজার ফর মেজার, মার্চেন্ট অফ ভেনিস, মেরিস ওয়াইফস কি উইন্ডসর, হ্যাঁ মিড সামার নাইটস ড্রিম, এগুলো সব হচ্ছে তার কি কমেডি। কমেডির মধ্যে আরো আছে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, টেম্পেস্ট, টুয়েলফথ নাইট, টু জেন্টলমেন অফ ভেরোনা এন্ড উইন্টারস টেল। ট্র্যাজেডির মধ্যে কি আছে টিমন্স অফ অ্যাথেন্স, হ্যাঁ টিটাস, অ্যাড্রোনিকাস, ট্রোয়াইলাস এন্ড ক্রেসিডা। আর তার যে কি হিস্ট্রিক্যালের মধ্যে কি আছে রিচার্ড দি সেকেন্ড, রিচার্ড দি থার্ড। এই গেল এতক্ষণ ধরে আমরা কথা বললাম, কাকে নিয়ে বললাম? শুধুমাত্র আমরা আমাদের সেই বরপুত্রকে নিয়ে কথাবার্তা বললাম। এখন বেন জনসন, উনি একজন কি গুরুত্বপূর্ণ সাহিত্যিক। এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। ভলপনি, ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটা পরীক্ষা এসছে, ভলপনি, হ্যাঁ ভলপনি। অর দ্য হক ফক্সেস, দ্য আলকেমিস্ট, দ্য আলকেমিস্ট প্রথম কিন্তু রচনা করেছিলেন এই বেন জনসন। হ্যাঁ, দ্য আলকেমিস্ট। আপনি তো পাওলো কোয়েলোর নাম শুনেছেন রিসেন্ট, একদম পোস্ট মডার্ন পিরিয়ডে, বাট প্রথম সূচনা কিন্তু আলকেমিস্ট নামে সাহিত্যকর্ম কিন্তু বেন জনসনের, দ্য আলকেমিস্ট। দ্য সাইলেন্ট ওম্যান, হ্যাঁ ফ্রান্সিস বেকন, গুরুত্বপূর্ণ। ফ্রান্সিস বেকন কেন গুরুত্বপূর্ণ? কারণ ফাদার অফ মডার্ন ইসে, ফাদার অফ মডার্ন পোর্স মানে প্রোস, আধুনিক গদ্য এবং আধুনিক কি রচনা, প্রবন্ধ রচনার কি উনি হচ্ছেন ফাদার অফ ইম্পেরিসিজম, ফার্স্ট এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের প্রথম প্রাবন্ধিক উনি। হি ওয়াজ অ্যান ইংলিশ কোর্টিয়ার, লয়ার অ্যান্ড ন্যাচারাল ফিলোসফার। উনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কোর্টিয়ার, লয়ার এবং ন্যাচারাল ফিলোসফার ছিলেন উনি। সো এখানে দেখেন ওনার ফেমাস এসেগুলোর মধ্যে কি কি আছে। ফ্রান্সিস বেকনের বিখ্যাত এসে, কারণ এসের জন্য উনি সব থেকে বিখ্যাত। ওনার বিখ্যাত এসেগুলোর মধ্যে আছে অফ প্যারেন্টস এন্ড চিলড্রেন, অফ ম্যারেজ। ওনার একটা বিশেষ মানে সুনির্দিষ্ট রূপ হচ্ছে ওনার লেখাগুলো শুরু হতো অফ নামক অফটা দিয়ে, অফ শব্দ দিয়ে। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল, অফ লাভ, অফ গ্রেট প্লেস, অফ ফ্রেন্ডশিপ, অফ বিউটি, অফ স্টাডিজ, অফ ডিসকোর্স। ঠিক আছে, ওনার সাহিত্যকর্মগুলো শুরু হতে হচ্ছে আমাদের অফ দিয়ে। ফেমাস কোটেশনটা কি? এ মিক্সচার অফ লাই ডাজ কি এভার অ্যাট প্লেজার অফ ট্রুথের। তো এই যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আমরা দিয়েছি, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড, অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বই শুধু স্বাদ নিতে হয়, কিছু বই গিলে ফেলতে হয়, এবং কিছু বই কি চাবাইতে হয়, চাবিয়ে খেয়ে তারপর ওটাকে হজম করে ফেলতে হয়। এটা ওনার বিখ্যাত একটা কোটেশন। ওয়াইফস আর ইয়াং ম্যানস মিস্ট্রেসেস অ্যান্ড কম্প্যানিয়নস অফ ইন দ্য মিডল। ঠিক আছে, মানে কি ইয়াং ম্যানদের কি মিস্ট্রেস, ওয়াইফদের গুরুত্ব বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, আনম্যারিড ম্যান আর দ্য বেস্ট ফ্রেন্ডস, বেস্ট মাস্টার্স অ্যান্ড বেস্ট সার্ভেন্টস, বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্টস। হ্যাঁ, এটা খুব বিখ্যাত একটা কোটেশন। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। সো উনি এসে রচনা করার সময় এই ধরনের মানে মারাত্মক বক্তব্যগুলো দিয়েছেন। উনি বলেছেন ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। আপনি ভালোবাসবেন আবার আপনি জ্ঞানীও হবেন, এটা সম্ভব না। ঠিক আছে, এটা কার উক্তি? ফ্রান্সিস বেকনের উক্তি। এ গুড ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ, মানে একজন ভালো বন্ধু মানে কি আমরা আপনার ভিন্ন একটা সত্তা, মানে আপনার আরেকটা কি কপি, ক্লোন আপনি পাচ্ছেন, এটা ওনার বক্তব্য। ঠিক আছে, এরপর আমরা দেখি কি আছে। জন ওয়েবস্টার, ফেমাস রাইটিংস কি দ্য ডাচেস অফ মালফি, খুবই গুরুত্বপূর্ণ। দ্য ডাচেস অফ মালফি জন ওয়েবস্টারের লেখা। দ্য হোয়াইট ডেভিল, এই দুইটার মধ্যে দ্য ডাচেস অফ মালফিটা নিয়ে প্রশ্ন এসেছে। হ্যাঁ, দ্য ডাচেস অফ মালফি হচ্ছে জন ওয়েবস্টারের লেখা। জন ডন, মেটাফিজিক্যাল পোয়েট। জন ডনকে বলা হয় পরবাস্তবতার কবি, মেটাফিজিক্যাল পোয়েট জন ডন। ফেমাস পোয়েম কি? দ্য গুড মোরো, খুবই গুরুত্বপূর্ণ। দ্য সানরাইজিং, ভয়াবহ গুরুত্বপূর্ণ। এ ভ্যালেডিকশন, ফরবিডিং মর্নিং অ্যান্ড ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশনটা এসেছে। দ্য গুড মোরো, দ্য সানরাইজিং অ্যান্ড ক্যানোনাইজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার ফেমাস কোটেশনের মধ্যে সব থেকে বেশি যেটা পরীক্ষায় এসেছিল হচ্ছে এইটা, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। এটা তার সবচেয়ে বিখ্যাত উক্তি। কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ, এটাও তার উক্তি। এই উক্তিগুলো প্রয়োগ করে এখন কি মানে আমরা প্রয়োগ করার চেষ্টা করি নাকি লাইফের বিভিন্ন ফেজে। আচ্ছা, সো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স কিন্তু আমরা কোট করছি। অ্যান্ড্রু মার্ভেল, ওনার ফেমাস পোয়েম কি? টু হিজ কয় মিস্ট্রেসেস, দ্য ডেফিনেশন অফ লাভ। হ্যাঁ, জর্জ হারবার্ট কি ছিলেন? উনি ছিলেন একজন রিলিজিয়াস পয়েট। টু হিজ কয় মিস্ট্রেস, খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা এসছে অ্যান্ড্রু মার্ভেলের, এইটা অনেকবার এসছে। টু হিজ কয় মিস্ট্রেস, হ্যাঁ, এন্ড দ্য ডেফিনেশন অফ লাভ একবার দুইবার এসছে, কিন্তু সবচেয়ে বেশি এসছে দ্য টু হিজ কয় মিস্ট্রেসেস। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি জর্জ হারবার্ট এত ফেমাস কেউ না, কিন্তু উনি মোটামুটি রিলিজিয়াস পয়েট, খুব ধার্মিক কবি ছিল। তো
ধর্মযুগে যুগে কি অনেক বেশি আলোচনার সৃষ্টি করেছে, তো এই জন্য ধার্মিকদেরকে মেনশন করতে হয়। কাউলির কি পোয়েম কি দেখেন, কনস্ট্যান্টিয়া অ্যান্ড ফাইলেটাস হচ্ছে তার বিখ্যাত কবিতা। আমার একটা ডায়লগ আছে, লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, জীবন হচ্ছে কি অনিরাময়যোগ্য একটা রোগ, এটা শোনার ডায়লগ। হ্যাঁ, সো এটা আমরা দেখবো ফর দ্য হোল ওয়ার্ল্ড, মানে এটা তো ইম্পর্টেন্ট না, এই লাইফ ইজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, এটার জন্যই মূলত কাউলিকে স্মরণ করা হয়। এরপর যেটা আছে এই যে আমাদের ক্যারোলাইন এজ আছে, ক্যারোলাইন এজের আইডিয়াগুলো কি? ক্যারোলাইন এজ আমরা যেটা মূলত দেখেছিলাম, দিস এজ ওয়াজ নেমড আফটার চার্লস দি ফার্স্ট হু রেইনড ইংল্যান্ড ফ্রম 1625 টু 1649। কিং চার্লসের নামে এটাকে ক্যারোলাইন এজ বলা হয়। দ্য ফল অফ কিংশিপ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে রাজাদের রাজতন্ত্রের অবসান ঘটে। পিউরিটান লিডার কে অলিভার ক্রমওয়েল কেম টু পাওয়ার, যারা এই পিউরিটান লিডার ছিল কে অলিভার ক্রমওয়েল, সে পাওয়ারে এসেছিল কিন্তু, ঠিক আছে। তাহলে দেখেন রবার্ট হেরিক, ক্যারোলাইনের দ্য গ্রেটেস্ট ক্যাভিলিয়ার পয়েন্ট বলা হয় তাকে, রবার্ট হেরিক। হ্যাঁ, ক্লার্জিম্যান, উনি যাজক ছিলেন, যাজক। ফেমাস পোয়েম কি? টু ড্যাফোডিলস, ভয়াবহ গুরুত্বপূর্ণ, টু ড্যাফোডিলস ডিলাইট ইন ডিসঅর্ডার। তার ফেমাস কোটেশন ফেয়ার ড্যাফোডিলস, ড্যাফোডিল দেখলে বুঝবেন কি রবার্ট হেরিক টু ড্যাফোডিলস এর জন্য। ড্যাফোডিল না আরেকটা আছে, ওটা আমরা পড়বো। উই হোপ টু সি ইউ হেস্ট অ্যাওয়ে সো সুন, উই হ্যাভ এ শর্ট টাইম টু স্টে অ্যাজ উই হ্যাভ এ শর্ট স্প্রিং নেভার টু বি ফাউন্ড এগেইন। উনি ড্যাফোডিলের জীবনকাল নিয়ে, গাছ নিয়ে উনি মানব জীবনকে উনি ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন। কি আইডিয়াস অফ কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ডের কি আইডিয়াগুলো কি? দেয়ার ওয়াজ নো মোনার্ক ইন ইংল্যান্ড ইন দিস পিরিয়ড, এই সময় কি ছিলেন না? কোনো মোনার্ক ছিলেন না, কোনো রাজা ছিলেন না। থমাস হবস এই সময়ের একজন বিখ্যাত লেখক, উনি কি একজন পলিটিক্যাল ফিলোসফার ছিলেন। ওনার একদম বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লেভিয়াথান। ফেমাস কোটেশন কি? টু এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, দ্য এন্ড অফ নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ওনার বিখ্যাত কোটেশন। তাহলে এই যে আমরা জেরেমি টেলরের নামটা মনে রাখবো, হোলি লিভিং বা হোলি ডাইং এর জন্য। উনি পবিত্র জীবনযাপন এবং পবিত্র মৃত্যু নিয়ে উনি দুইটা প্রোস্ট লিখেছিলেন। এইটা মূলত আপনার নিজের সেলফ টাস্ক, এইটা আমার বক্তব্য না, এইটার সমাধান লাস্টে দিয়েছি। যা যা বললাম ইতোমধ্যে, যে নামগুলোকে মনে করিয়েছি তাদের লেখক, যেমন দেখেন দ্য টেমিং অফ দ্য শ্রিউ, আমরা জানি এটা কে লিখেছেন, এটা কিন্তু প্রত্যেকে জানেন, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। আপনি মেলানোর চেষ্টা করবেন, এটা আপনার একটা ক্রস, মানে আপনার ব্রেনের স্টাডি, ব্রেন কতটুকু ফাংশন করছে এটা দেখার জন্য এই টাইপের প্রবলেমগুলো দিয়েছি, ঠিক আছে। এটা নিয়ে এটা আমরা লাস্টে এটার অ্যান্সার রেখে দিয়েছি, ইটস ইউর ওন টাস্ক, বাট উইল ডিসকাস ইন দ্য নেক্সট সেগমেন্ট, যে এই পার্টিকুলার সেগমেন্ট থেকে যত কোয়েশ্চেন এসেছে বিসিএস বা পিএসসি কর্তৃক গৃহীত পরীক্ষার সবগুলা প্রশ্ন কিন্তু আমরা পরবর্তী সেগমেন্টে ডিসকাস করব, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট সেগমেন্টে।